ম্যাম যারা ক্লাস করে না তাদের জন্য একটা কম্পেনসেটেড চালু করতে পারেন ম্যাম, কোন রুলস। যেটা ওই যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস গুলোতে রিফ্লেকশন চলে আসবে, মার্কিং ওই জায়গায় করে আর কি যাবে। একদম একদম ম্যাম বাজে অবস্থা করে দিবেন এরকম আর কি, একদম রেজাল্টে, তাহলে হয়তো আসতে পারে। আমি অলরেডি এটা রিফ্লেকশন লাস্ট সেমিস্টারে পেয়েছি, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নেই। লাস্ট সেমিস্টারে কি দেখেছেন ড্রাস্টিক্যালি রেজাল্ট ফল করেছে ম্যাক্সিমাম স্টুডেন্টের। হ্যাঁ ম্যাম জি দেখতে পেয়েছি। এবং এবং হচ্ছে গিয়ে কিন্তু দেখেন যারা ভালো মানে রেগুলার বেসিসে ক্লাস করছে বা রেগুলার বেসিসে চেষ্টা করছে তারা খারাপ করে নাই। ম্যাম কিন্তু কিছু স্পেসিফিক সাবজেক্টে ম্যাম ওগুলো শাস্তি পাওয়াই লাগছে। জি ম্যাম। কিন্তু দেখবেন যে যারা হচ্ছে কি মিড ছাড়া মানে মিড ছাড়া বলতেছে, যারা হচ্ছে কি এভারেজ স্টুডেন্টদের ম্যাক্সিমামই খারাপ করেছে, মানে এভারেজ থেকে একদম যাদেরকে আমি পুয়ার বলতে পারি, তো এই স্টুডেন্ট সবগুলোই হচ্ছে খারাপ করেছে বিকজ এদের কোনো এফোর্ট থাকে না, এরা হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে পড়ে পরীক্ষা দেয়। তো এই ঝড়ে বকমরে টাইপের যে চিন্তা করে যারা এতদিন পরীক্ষা দিত তারা সবাই খারাপ করছে, তবে এটাই বলতে চাচ্ছি। তো এইটা যদি এইবারও ধরে রাখেন মানে লাস্ট সেমিস্টার থেকে যদি লার্ন না করতে পারে তাহলে এই সেমিস্টার একই অবস্থা হবে, আমার কোর্স না বাকি কোর্সেও একই অবস্থা হবে। আচ্ছা স্টার্ট করি। সো দিস ইজ আওয়ার লেকচার 7। আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের ক্লাস টেস্ট নিব, ফার্স্ট ক্লাস টেস্ট, সেটা হবে হচ্ছে এই উইকে থার্সডেতে আমাদের যে ক্লাস টাইম, সেই ক্লাস টাইমে প্রথমে হাফ অ্যান আওয়ার আমাদের ক্লাস হবে, দেন 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের ক্লাস টেস্টটা হবে। কোনোভাবে লেট সাবমিশন একসেপ্ট করবো না, সো দ্যাট ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে, যে গুগল থেকে কপি পেস্ট করলে তো আরো অ্যান্সার নিব না। প্ল্যাগারিজম কোনোভাবে একসেপ্টেড না, কনসেপচুয়াল অ্যান্সার একসেপ্টেড। তো ওই টাইমে তাদের ক্লাস টেস্ট হবে 1 আওয়ারের জন্য, এবং সিলেবাসটা থাকবে হচ্ছে গিয়ে আজকে পর্যন্ত আমরা যা যা কমপ্লিট করব, মানে মেইন কথা হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্ট এন্ড মানে স্টেট, এই দুটো সরি মাই মিস্টেক। নেক্সট আমি আরেকটা টপিক স্টার্ট করব, রাইটের একটা ছোট্ট পার্ট আছে, ওইটুকু পর্যন্ত আমাদের ইয়াতে থাকবে। জি বলেন স্যার। ম্যাম বৃহস্পতিবার দিন আমার একটু আর কি ঝামেলা হইছে ম্যাম, আর কি একদম এই টাইমে ম্যাম ঝামেলা, ক্লাস টাইমে। এখন ওই টাইমে যদি ক্লাস টেস্ট হয় আমার জন্য খুবই খুবই আর কি বাজে হয়, এটা জাস্ট আমার অপিনিয়ন ম্যাম আর কি। থার্সডে দিকে অন্য টাইমে দিতে পারবেন সন্ধ্যার দিকে, আমি তাহলে ম্যাম ওইভাবে হ্যাঁ অ্যাসাইন করে দিব। ম্যাম আমি, হ্যাঁ ম্যাম দিতে পারবো তাহলে ম্যাম, আপনার আমি আপনার দিতে যদি পারবো। প্রবলেম থাকে আপনারটা আমি আলাদা করে নিয়ে নিব, বাকিটা দিয়ে ফেলো ক্লাস টাইমে, ওইটা না ম্যাম হয় জি আপনার ম্যাম আর কি ওই বিকালে যে আমি আমার অ্যাসাইন একটু করে দিব। এয়ারপোর্ট যেতে আচ্ছা হবে আচ্ছা ম্যাম আচ্ছা আর কি আচ্ছা ওই ঠিক যে। আছে, এক্সপ্লেন প্লাস পার্সোনাল বিষয়ে পাবলিক প্ল্যাটফর্মে এক্সপ্লেন করা দরকার নেই, ঠিক আছে। যদি আচ্ছা আচ্ছা যাদের প্রবলেম থাকে ওই দিনের মধ্যে যদি মেকআপ ক্লাস দিতে চান আমি ওটা অ্যারেঞ্জ করে নিব। আচ্ছা সো আমাদের যেটা জি ম্যাম। সিলেবাস যেটা থাকবে সেটা টুইসডে ক্লাসে আমরা আরো একটু টপিক মানে আজকেও স্টার্ট করে ফেলতে পারি, যদি আমি দেখি শেষ করতে পারি তাহলে আজকে ওটা স্টার্ট করবো, অতটুকুর উপরে কাজ আছে, এখনো আমাদের 1 আওয়ারের উপরে ক্লাস টাইম আছে। তো ওইটুকুর উপরে যদি শেষ করতে পারি ওইটা হবে, রাইটের একটা পার্ট আছে আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা ইটস অ্যাবাউট রাইট, তো ওইটার একটা পার্ট আছে, ওইটুকু পর্যন্ত হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি ক্লাস টেস্টটা নিব। তো চলে যাই আমরা হচ্ছে আমাদের সেকেন্ড থিওরিটাতে গিয়েছিলাম, ইভ্যালুয়েশনারি থিওরি, যেখানে হচ্ছে কি আমরা দেখছিলাম যে স্টেটটা কিভাবে ক্রিয়েট হয়েছে বা স্টেটের যে কনসেপ্ট আমরা বুঝি এই কনসেপ্টটা কিভাবে আসলো, সেটার বেসিস হচ্ছে 2টা থিওরি কাজ করছে, মানে 4টা থিওরি ছিল। মেইনলি উই আর ফোকাসেস অন দ্য ফার্স্ট থিওরি, উই ফোকাসড অন দ্য ফার্স্ট থিওরি এন্ড দ্য লাস্ট ওয়ান। এবং এই দুইটাকে মেইনলি লাস্ট যে থিওরিটা ইভ্যালুয়েশনের থিওরি, এটাকে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিওরি ধরা হয়। And the first theory, which was about the divine origin theory, it's actually proven by the by our religion and some scientific methods. তো ওটা নিয়েও আমরা কিছুটা হলে আইডিয়া নিয়ে আসছি। সো ইভলিউশনারি থিওরিটার মজা হচ্ছে কি বেসড অন 5 ফ্যাক্টরস, 5টা ফ্যাক্টর ধরে আমরা মানে 5টা কম্পোনেন্ট ধরতে পারেন এটাকে, যে 5টা কম্পোনেন্ট ধরেও আমি এক্সপ্লেইন করতে পারি যে দিস থিওরি ইজ ট্রু, এরকম একটা বিষয়। তো এই 5টা কম্পোনেন্ট ধরে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি বিধায় এটাকে একটু মানে ইয়াটা করা হয়। তো প্রথম দুটো কম্পোনেন্ট নিয়ে আমরা পড়ে আসছিলাম, ওয়ান ইজ কিনশিপ, অ্যানাদার ওয়ান ইজ ম্যাজিক রিলিজিয়ন। The main concept about kinship is like যে আমরা কিনশিপ বলতে এখানে ফ্যামিলি বন্ডিংটাকে বোঝাচ্ছে। সো একটা ফ্যামিলি বন্ডিংটাকে বোঝাচ্ছে, তো এখানে আসলে এইভাবে বলছিল যে যখন আমরা হচ্ছে গিয়ে একদম প্রাগৈতিহাসিক যুগে এনশিয়েন্ট টাইম যেটাকে আমরা বলছি, এনশিয়েন্ট টাইমে মানুষ অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি গত ভাবে বসবাস করতো। তো আমরা একটা স্টেটকে যদি চিন্তা করে থাকি, একটা স্টেটকে একটা বিশাল ফ্যামিলি
যেখানে অনেক মানুষ থাকবে, তাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে, তারা একটা স্পেসিফিক টেরিটরিতে থাকবে, এন্ড দে হ্যাভ সভরেনিটি। সভরেনিটি মিনস কোন এক্সটার্নাল বা ইন্টারনাল ফোর্স থেকে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের যে রাইটস, যেটা যে আমাদের নেক্সট টপিক যেটা, সেটার উপরে আমি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবো না, এই ধরনের একটা ইয়াকে আমরা বলি হচ্ছে গিয়ে স্টেট। তো কিনশিপের কনসেপ্টটা কিন্তু অনেকটা, কিনশিপ দিয়ে ছোট ভাবে আসা শুরু করলো। তো ছোট ছোট ভাবে হচ্ছে গিয়ে ছোট কিনশিপ হচ্ছে গিয়ে ছোট ভাবে হচ্ছে গিয়ে করা শুরু করলো। কিনশিপ হচ্ছে এখানে এভাবে বোঝাচ্ছে যে আমরা একটা ছোট ফ্যামিলি নিয়ে, এখানে ছোট ফ্যামিলিতে বিলং করি, এবং এই ছোট ফ্যামিলি দিয়ে হচ্ছে গিয়ে আমরা আহ ছোট ফ্যামিলি দিয়ে হচ্ছে গিয়ে আমরা এখানে যেটাকে বলা যায় যে সেই ফ্যামিলিতে, সেই ফ্যামিলি কনসেপ্ট থেকে, যে অর্থাৎ একটা মানুষ একটা ফ্যামিলি মানে আমরা একটা ফ্যামিলি বিলং করছিলাম, সেই ফ্যামিলিতে একজন হচ্ছে গিয়ে হেড থাকবে, যাকে আমরা গভর্নমেন্টের মতো চিন্তা করব, এবং পরবর্তীতে ব্লাড কানেকশন, তার মাধ্যমে হচ্ছে গিয়ে পরবর্তীতে আবার নতুন করে আরেকটা হচ্ছে মানে আরেকজন আমার চিফ আসবেন। তারপরে হচ্ছে গিয়ে সেসব চিফদের কথা আমরা শুনবো, এবং হচ্ছে গিয়ে আমরা একটা স্পেসিফিক এরিয়াতে থাকবো, এবং আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে আমাদের যে ইয়াটা ছিল, যেটাকে বলা যায় যে আহ আমাদের যে সভরেনিটি, যেটা যে আমরা আমাদের নিজেদের এরিয়াতে যেমন অন্য কাউকে অ্যালাউ করবো না, অন্য এরিয়াতে যে আমরা তাদেরকে আবার অ্যাটাক করবো না, এইভাবে একটা কনসেপ্ট থেকে কিনশিপটা এইভাবে বলে যে তাহলে কিন্তু পুরোপুরি একটা স্টেটের কনসেপ্ট। তো এটা একটা মাইক্রো কনসেপ্ট ছিল, অর্থাৎ ছোট একটা এরিয়া দিয়ে আমরা হিসেব করেছিলাম, এখন সেটা ম্যাক্রো অর্থাৎ বিশাল এরিয়া দিয়ে এখন আমরা একটা স্টেট দেখতে পাচ্ছি, কিন্তু বেসিক থিঙ্কিংটা ওখান থেকে আসছিল। পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে কি ম্যাজিক এন্ড রিলিজিয়ন, এটা এটা হচ্ছে কি আরেকটু ডিফারেন্ট। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে আমাদের মধ্যে কিছু মানুষের অবজারভেশন পাওয়ার খুব ভালো থাকার বিধায় আমরা হচ্ছে গিয়ে তাকে সুপিরিয়র মনে করা শুরু করি, এবং যখন তাকে সুপিরিয়র মনে করা শুরু করি, তার সুপিরিয়রিটি যখন তাকে সুপিরিয়র মনে করা শুরু করলাম, তার সুপিরিয়রিটির কারণে যেটা হলো যে তার সুপিরিয়রিটির কারণে সে যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো করতে লাগলো, সেই অ্যাক্টিভিটিসটায় আমরা হচ্ছে গিয়ে তাকে মানে মানে একজন চিফ হিসেবে মানা শুরু করলাম, এবং তার কথা শুনে আমরা একটা স্পেসিফিক টেরিটরিতে অবস্থান করা শুরু করলাম, বা হচ্ছে গিয়ে তার কথা মতো আহ মানে একটা 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 স্পেস আছে, তো একটা একটা জায়গা আছে, তো সেই জায়গাটাতে যেই ধরনের রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে, সেটা তার কথা অনুযায়ী আমরা মানা শুরু করলাম, এটা বোঝাতে যাচ্ছিলাম। তো তার কথা অনুযায়ী যখন আমরা মানতে শুরু করলাম, তো সেই কনসেপ্ট গুলো যখন এখানে আসলে কাজ করা শুরু করলো, সেখান থেকে আসলে আমরা যেটাকে বলছি যে ম্যাজিক বা রিলিজিয়ন, এই কনসেপ্টটা আসলে ওখান থেকে আসে। উম এর পরের কনসেপ্ট যেটাতে আমরা যাব, সেটা হচ্ছে রাইজ অফ ইকোনমিক ক্লাসেস। এটা ক্লাসে একটু আলোচনা করেছিলাম, এটা আজকে আর কি প্রপারলি আলোচনা করবো। এখানে আমরা দেখছিলাম যে আহ আরেকটা ফ্যাক্টর, মানে আরেকটা উপাদান দিয়েও যদি আমরা চিন্তা করতে থাকি, সেক্ষেত্রেও আমাদের ইভ্যালুয়েশনের থিওরিটা, অর্থাৎ বিভিন্ন রকম বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে এখন যে আমরা যে বিয়াটা বুঝি, অর্থাৎ স্টেটে যে কনসেপ্টটা বুঝি, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ম্যাজিক বা রিলিজিয়নের মেইন কনসেপ্ট। তো সেখান থেকে বলতে চাচ্ছি, একটা সময় এরকম হলো যে মানুষ আসলে যেটাকে বলা যায় যে মানুষ হচ্ছে গিয়ে আহ মানে ওই যে বললাম ম্যাজিকের কথাটা যেখানে আসছিলাম, যে ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন সুপিরিয়র হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কোনো একটা কারণে, তার অ্যাক্টিভিটিজ এর কারণে তাকে আমরা, একটা মানুষ আমাদের মধ্যে সাধারণ, সে দলের মধ্যে অবস্থান করছিল, কিন্তু তার কোনো একটা কাজকর্মের কারণে আমরা তাকে সুপিরিয়র হিসেবে কনসিডার করা শুরু করলাম। তো তাকে যখন আমরা সুপিরিয়র হিসেবে কনসিডার করা শুরু করলাম, তার কথা মানতে শুরু করলাম, তো আমরা কি বললাম যে ধরেন আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ধরে নিলাম যে ওই সময় আমরাই অবস্থান করছি, তা আমাদের গ্রুপে আমরা সুপিরিয়র হিসেবে নিলাম হচ্ছে গিয়ে মাহফুজকে। দেখা গেল যে মাহফুজের অবজারভেশন পাওয়ার খুব ভালো, বিধায় সে ক্লাইমেট নিয়ে কিছু কমেন্ট করে ফেললো, যে সে জানালো যে আমাদের এলাকাটাতে সামনে খুব বড় বন্যা হতে পারে, কারণ সে দেখতে পাচ্ছে যে there is heavy rainfall. So when there is heavy rainfall, it's a common concept that after that the flood will come. And আমরা যদি সেটার জন্য প্রি প্রি যেটাকে বলা যায় যে প্রি
প্রিকশন যদি না নেই তাহলে হচ্ছে কি এইটাতে আমরা বন্যাতে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তো প্রিকশন হিসেবে মাহফুজ তো এটা আমাদের তখনকার সময় হলো আমাদের এই কনসেপ্টটা ছিল যে বৃষ্টি হলে বন্যার পানি জমে গেলে সেই পানিতে তো আর আমরা থাকতে পারবো না, so আমাদের উঁচু স্থানে চলে যেতে হবে। তো মাহফুজ যখন দেখলো একটা লং টাইমের জন্য বৃষ্টি হচ্ছে, ওর অবজারভেশন বললো এরপরে বন্যা হতে পারে, তো সে সুন্দর করে আমাদেরকে বললো যে এখানে বন্যা হবে, আমরা যাতে এখান থেকে সরে যাই। তো তার কথা অনুযায়ী দেখতে পেলাম সত্যি সত্যি বন্যার পানি আসতে লাগলো, আমরা সবাই এই জায়গাটা থেকে সরে গেলাম, উঁচু স্থানে যে নিজের জীবন বাঁচালাম, এরকম একটা ব্যাপার হলো। তখন আমাদের একটা কি ধারণা, এটা দেখেন এখন 21st সেঞ্চুরিতে এসে আমার কাছে এটা খুব কমন একটা কনসেপ্ট মনে হচ্ছে। কিন্তু স্যার আজ থেকে 4000, যে আমি বলেছিলাম মানুষের জন্ম বা মানুষের আসলে বিচরণ যেটা সভ্যতার আমরা যেটা পাই আজ থেকে 10,000 বছর পূর্বে, তার একটু পিছনেই যে আজ থেকে 4000 বছর পূর্বে জানেন মানুষ হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতেন। আমি রিসেন্ট কিছু বই পড়ছি হিস্ট্রি, ইটস রিলেটেড হিস্ট্রি, আমি এগুলো পড়লে না জাস্ট আমি চিন্তা করি যে এই জায়গায় মানে মানুষ কিভাবে সার্ভাইভ করেছে, আমরা কি আদৌ পারতাম? আমার কাছে এই চিন্তাটা আসে তখন। যেমন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন হিজরত উনি করতে গেছেন, মক্কা থেকে মদিনার দূরত্ব কত বেশি, এই পুরো পথটা উনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন। সেখানে তাকে ইহুদিরা অ্যাটাক করেছে, সেটার সেটার কথা আছে। কিন্তু আমার কনসেপ্টটা যেখানে যে চিন্তা করে দেখেন এত দূরত্ব, সে তাকে বলা হচ্ছে গিয়ে যে মহামানব বা শ্রেষ্ঠ সর্বোচ্চ, মানে আমাদের তো মানে বলা হচ্ছে যে যারা হচ্ছেন গিয়ে হিউম্যান বিইং, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর ক্রিয়েট করা সবচেয়ে বেস্ট যে ক্রিয়েশন যেটা সেটা হচ্ছে মানুষ, হিউম্যান বিং। তাদের মধ্যেও একজনের সম্মান আল্লাহ তাআলা এমন জায়গায় দিয়েছেন যাকে সৃষ্টি না করলে উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না। অর্থাৎ মানুষের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সেই মানব হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। চিন্তা করা যায় কেন আল্লাহ তাআলা তো ওনার জন্য মানে বোরাক পাঠায় দিতে পারতেন, বা রব যে ইয়াগুলো ছিল বেহেশতের যে যানবাহন পাঠায় দিতে পারতেন না, যে সেটাতে করে উনি যে হেঁটে যেতে পারেন, কিন্তু উনি সেটা করেন নাই। এটাই আসলে এটা আমাদের হয়তো এটা একটা আমারও একটা সময় কমপ্লেন ছিল, কমপ্লেন মানে মনে 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 হতো যে আল্লাহ তাআলা এটা কেন করলেন, উনাকে কেন এত কষ্ট দিলেন। পরবর্তীতে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনিও যে একজন সাধারণ মানুষ, অর্থাৎ উনি ডিফারেন্ট কোনো ক্রিয়েশন না, এটা বোঝানোর জন্য হলো আল্লাহ তাআলা এই কাজটা করেছেন যে সেও পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। মানে সে একজন সাধারণ মানুষের মতো জীবন ধারণ করছে। তাকে কি আল্লাহ বিল গেটস কেন এখন সবচেয়ে যে ধনী ব্যক্তি এলন মাস্ক, তার থেকেও কি বেশি হচ্ছে গিয়ে ধনী করে পাঠাতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন, এটাই আল্লাহ তাআলার বিচার যে উনি চেয়েছেন যাতে হচ্ছে গিয়ে একজন সাধারণ ব্যক্তি হিসেবে তিনি আমাদের সামনে আবির্ভূত হন, এবং সেখানে তার লাইফস্টাইল থেকে যাতে এই সাধারণ ব্যক্তি যে অসাধারণ ক্ষমতা আছে সেইখান থেকেও যে তিনি সেটাতে যাচ্ছেন না, সেটা থেকে যাতে আমরা লার্ন করি এবং সেই ওয়াইজ যাতে আমরা আমাদের জীবন ধারণ করি, হয়তো এটাই তার চাওয়া। তো যেটা বলতে যাচ্ছিলাম, দেখা যাচ্ছে যে এই যখন হচ্ছে গিয়ে মানুষের টেকনোলজি কিন্তু ঐরকম ডেভেলপ, আমরা যে ডেভেলপ টেকনোলজি এখন যেটা দেখে অভ্যস্ত, এই বিষয়টা আসলে আজ থেকে 100 বছর আগেও আহ বা আজ থেকে 200 বছর আগেই এই যে যানবাহনের কথা বলছি এইটাই ছিল না। যে আমরা তখনও মানুষ পায়ে হেঁটেই এক স্থান থেকে অন্য স্থানে, বা মানে পশু পাখি দ্বারা টানা গাড়ি ছিল। যেমন 1970 সালে হজ করতে যেতে সময় লাগতো অলমোস্ট 3 মাস। কতদিন আগের কথা বলছি? 50 বছর আগের কথা বলছি। হজ করতে যেতে আমাদের 3 মাস সময় লাগতো, অথচ এখন আমরা চাইলে অ্যান্টার্কটিকাতে পর্যন্ত চলে যেতে পারি। আবার ঘুরতে যেতে ইচ্ছা করলেও ইয়েস, আই ক্যান ভিজিট অ্যান্টার্কটিকা, আমি সেখানেও চলে যেতে পারবো। কিন্তু আজ থেকে জাস্ট 50 বছর আগের কথা বলছি, যেখানে আমাদের আপনার হজ করতে যেতে আমাদের সময় লাগতো হচ্ছে গিয়ে 3 মাস। জাহাজে করে যেত এবং এরকম সময় আমাদের লাগতো। তো যেটাতে আসলে মেইনলি এখানে আমি ফোকাস করতে চাচ্ছিলাম, যে কথাটা বলতে বলতে বলা হচ্ছিল না। তো আমরা আসলে চাইলে মানে আমরা এখন চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু টেকনোলজিটা আসলে এইভাবে ডেভেলপ ছিল না। তো যখনকার কথা আমি বলছি সেই সময় মানুষের কনসেপ্টটা খুবই এরকম পুয়ার ছিল। তো তখন যদি কেউ আমাকে এসে বলে যে আর 1 ঘন্টা পর বৃষ্টি হবে, এটাই আমাদের কাছে খুব একটা বড় বিষয় ছিল। তো আমরা দেখলাম যে আমাদের মধ্যে একজন ছিল যার মধ্যে একটা সুপিরিয়র পাওয়ার ছিল, যে সে অবজার্ভ করে সেখান থেকে ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে পারছে। তো তার এই অবজারভেশন পাওয়ারের কারণে আমরা ধরে নিলাম যে সে খুবই সুপিরিয়র কোনো ব্যক্তি, তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে।
তো তাকে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা শুরু করলাম। তাকে যখন আমরা ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা শুরু করলাম, সেখান থেকেই হচ্ছে গিয়ে আমাদের এই যে কনসেপ্ট যেটা আমি বলছি যে ম্যাজিক বা রিলিজিয়ন, সেটা আসলো। এবং তাকে যখন আমরা ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা শুরু করলাম, তার কথা মানতে শুরু করলাম, আহ তাকে হচ্ছে গিয়ে সে যেভাবে বলছে আমরা সেভাবে চলা শুরু করলাম। তো এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে আমাদের মধ্যে একটা ক্লাস ডিসক্রিমিনেশন চলে আসলো। অর্থাৎ ক্লাস ডিসক্রিমিনেশন কেমন, যে আমরা জানি যে আমাদের মধ্যে ওই অমুক ব্যক্তিটা সুপিরিয়র। আমাদের কি হয় যে আমরা তাকে একটু সমীহ করে চলি না, বর্তমান কালে যেটা হয় যে তাকে মানায় চলি বা তাকে সমীহ করে চলি, এই ধরনের টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা দেয়। তো ওই সময় যেটা ছিল, ওই সময় তো আর সমীহ করার বিষয় না। তো এটাই বললাম যে হয়তো তাকে আমরা একটু বেটার ভাবে ট্রিট করছি, যা তখন আমরা হয়তো ওই যে বললাম যে পশু পাখি যে চামড়া, সেটা দিয়ে আমরা পোশাক তৈরি করতাম, ফার যেটাকে বলছি, ফার দিয়ে আমরা ড্রেস তৈরি করতাম এবং সেভাবে আমরা হচ্ছে গিয়ে সার্ভাইভ করতাম। তো যাকে আমরা একটু সুপিরিয়র চিন্তা করছি, যার থেকে একটু ভালো ইনফরমেশন আমরা পাবো, তখন তার সুপিরিয়রিটি মানার জন্য আমরা যেটা করলাম যে তাকে হচ্ছে গিয়ে আমরা বললাম যে ঠিক আছে, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বুঝো, তোমাকে এই যেমন একজন সেদিন বলছে যে ম্যাডাম বাঘের চামড়া, হ্যাঁ তখন অবভিয়াসলি বাঘ, বাঘ কেন, এরকম বড় বড় প্রাণী ছিল, ওদের চামড়া গুলো হচ্ছে গিয়ে বেশি এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ কনসেপ্টটাই তো তখন ছিল না, মানে চামড়াটা ভালো, ওটা গায়ে দিলে ধরেন শীতকালে একটু কম শীত লাগে, গরমকালে হচ্ছে গিয়ে একটু কমফোর্ট ফিল হয়। ছাল বাকল দিয়ে আমরা যে পোশাক গুলো তৈরি করতাম, সেগুলো দেখা যেত যে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু এইটা যখন আমরা ইউজ করে পোশাক তৈরি করছি, তখন সেটাতে খুব দ্রুত নষ্ট হতো না। তো ওই কনসেপ্ট থেকে আমরা কি করলাম যে আমাদের যে হচ্ছে গিয়ে আমাদের মধ্যে যাকে আমরা সুপিরিয়র চিন্তা করছি, তাকে আমরা ওটা দেওয়া শুরু করলাম। তো এই সময় যেটা হচ্ছিল যে আমাদের মধ্যে কিন্তু এতদিন পর্যন্ত আমরা উই অল আর সেম এরকম একটা কনসেপ্টেই আমরা ছিলাম। কিন্তু যখন একজনকে আমরা হচ্ছে গিয়ে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, এবং ইম্পর্টেন্স দেওয়ার রিজনটা বললাম, এটার কারণে যেটা হলো যে আমাদের মধ্যে একটা ক্লাস ডিসক্রিমিনেশন ক্রিয়েট হলো। সেই ক্লাস ডিসক্রিমিনেশনের কারণে যেটা হলো যে আমাদের মধ্যে যিনি হচ্ছেন গিয়ে ওই বেটার একটা অপরচুনিটিস পেয়ে আসছে, তার কাছে হয়তো কিছু বেটার গুড চলে আসলো, যে বললাম যে হয়তো সে তার এই যে তাকে আমরা সুপিরিয়র ভাবছি, তার সুপিরিয়রিটির কারণে তাকে হয়তো আমরা সে হয়তো যেটাকে বলে যে সে ধরেন করতে যায় না, হান্টিং এ যায় না, সে হান্টিং এ যাচ্ছে না, কিন্তু আমরা হান্টিং করে আসার পরে বা আমাদের হান্টিং করাটা ওই সময় সবচেয়ে কঠিন কাজ হিসেবে ধরা হতো, এই জন্য বলছি যে সে হয়তো হান্টিং এ যাচ্ছিল না। তো হান্টিং না করে তাকে আমরা তখন কি করলাম যে আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট যে খাবারটা আমাদের কাছে আছে, যেহেতু আমাদের মধ্যে সে সুপিরিয়র আমরা ধরে নিয়েছি, তাকে আমরা সবচেয়ে বেস্ট খাবারটা প্রোভাইড করতে শুরু করলাম। যে ঠিক আছে, আমাদের কাছে এটা ভালো আছে, ও যেহেতু ওর কাছ থেকে আমরা সবচেয়ে ভালোটা জানছি, তাহলে ওকে আমরা একটু বেস্ট কিছু প্রোভাইড করি। বুঝতে পারছি কনসেপ্টটা? ওই যে বললাম যে আমি বলছিলাম যে ওকে যে আমরা একটু ভালো ফ্রুটটা দিয়ে দিচ্ছি, বা হচ্ছে গিয়ে আচ্ছা ওকে হচ্ছে ভালো ফ্রুটটা দিয়ে দিচ্ছি, বা ফ্রেশ যে যে ফারের যে ইয়াটা আছে সেটা হয়তো ওকে দেওয়া হচ্ছে। আহ, এই জিনিসটার কনসেপ্টটা এভাবে আসা শুরু করলো। তো এই কারণে যেটা হলো কি, একটা ক্লাস ডিসক্রিমিনেশন চলে আসলো। ক্লাস ডিসক্রিমিনেশনটা এখানে বোঝাচ্ছে এইভাবেই যে মানে এখন মাহফুজের কাছে আমরা সবাই হয়তো ছাল বাকলের পোশাক পরে আছি, বাট মাহফুজের কাছে একটা ফার, মানে একটা এনিমেল ফারের তৈরি একটা ভালো ড্রেস আছে। তো ওকে এই জায়গায় সুপিরিয়র মনে হচ্ছে যে ও আমাদের থেকে বেটার, কিন্তু আমরা কিন্তু সবাই ইকুয়াল, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে থাকলো না। তো এই জায়গা থেকে যখন এটা হলো, এটাকে বলা হচ্ছে কি রাইজ অফ প্রপার্টি, মানে আমার নিজের কিছু অ্যাসেট বা মানে আমার নিজস্ব কিছু আছে, এই কনসেপ্টটা এখান থেকে ক্রিয়েট হলো। আচ্ছা, রাইজ অফ প্রপার্টি কনসেপ্টটা যখন ক্রিয়েট হলো, এর পরবর্তী সিচুয়েশন গুলো আরো ভয়াবহ। এবার বুঝি। তো আস্তে আস্তে কি হলো, মাহফুজের কিছু প্রপার্টি ক্রিয়েট হওয়া শুরু করলো। তখন মাহফুজ চিন্তা করলো, তাহলে আমার যেহেতু প্রপার্টি আছে, অন্যদের তো নাই, তো আমি চাইলে কাউকে একটু আমার সাবঅর্ডিনেট করে রাখতে পারি। সো ওর মধ্যে সাবঅর্ডিনেট ক্রিয়েশনের একটা বিষয় চলে আসলো, অর্থাৎ উনি কিছু মানুষকে তার সাবঅর্ডিনেট করে ফেলছেন, এরকমও কিন্তু কিছু বিষয় এখানে চলে আসলো। বুঝাতে পারছি? আচ্ছা, আমি মাহফুজ আপনাকে নিয়ে আবার এক্সাম্পল দিচ্ছি, আপনি আবার রাগ করছেন না তো? না, 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 প্রবলেম নেই। আমরা আরো আমি জাস্ট বলুন। বোঝানোর জন্য বলছেন, কি করব।
এটা ক্লাসে থাকলে এটা অন্যভাবে বোঝাতাম, এখন যেহেতু অনলাইনে আমাদের মানে আর ওয়ে নাই, তাই এইভাবে হচ্ছে বুঝাচ্ছি। আচ্ছা, তো যেটা বলছিলাম তখন যেটা হলো যে মাহফুজের আন্ডারে কিছু সাবঅর্ডিনেট ক্রিয়েট হলো। হ্যাঁ বলেন। না আচ্ছা, তো ম্যাম বলুন। মাহফুজ এই সাবঅর্ডিনেট গুলো কিভাবে ক্রিয়েট করছে সেটাও বলছি। মাহফুজ এই সাবঅর্ডিনেট গুলো ক্রিয়েট করে, যেহেতু ওনার কাছে প্রপার্টি আছে, আমি যেটাকে বলছিলাম যে অনেক প্রপার্টি, তো উনি এই প্রপার্টি গুলো তখন ওই যে ইউজ করা শুরু করলেন, যে বলা শুরু করলেন অনেককে যে ঠিক আছে আমার কাছে তো এইগুলো এগুলো আছে, তুমি হচ্ছে আমার আন্ডারে কাজ করো, তাহলে হচ্ছে আমি তোমাকে যেটাকে বলে যায় যে আহ, আমার ধরেন ধরেন একজনকে ডেকে, ক্লাসের একজনকে ডেকে বললেন যে আমার কাছে তো অনেক প্রপার্টি, তুমি হচ্ছে আমার কথা শুনো, আমাকে হাত পা একটু টিপে দাও, বা ধরো আমাকে না হাত পা টিপে দাও এটা হতো না, কারণ পানি এনে দাও, এই সময় এগুলাই খুব ডিফিকাল্ট টাস্ক ছিল। ঠিক আছে তুমি আমার জন্য পানি আনো, পানি এনে দাও, তাহলে হচ্ছে গিয়ে আমি তোমাকে, আমার কাছে এই যে এত ফ্রুট জমে আছে এগুলো আমি খেয়েও শেষ করতে পারি না, তোমাকে দিব। তো চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে, ভালোই তো বলেছে যে ফ্রুট আছে, তাহলে আমি একটু পানি এনেই দিই। তো উনি কি করলেন, পানি এনে দিলেন। তো এইটা বুঝাতে চাচ্ছি যে এইভাবে উনি সাবঅর্ডিনেট ক্রিয়েট করে ফেললেন, যে উনার আন্ডারে কাজ করছে। তো এইভাবে উনি যেটা করতে শুরু করলেন একটা সময়, যেটা এইভাবে যারা এই সুপিরিয়রিটিটা মেইনটেইন পাওয়া শুরু করলো, তারা তাদের মানে তাদের এক ধরনের যেটাকে বলা যায় যে এক ধরনের এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করলো, যে গ্রুপটা তাদের কথা মেনে চলে। এরকম একটা গ্রুপ ক্রিয়েট করতেও তারা কিন্তু ফাইনালি সামর্থ্য হয়ে গেল। তো আমি এখন একটা গ্রুপ ক্রিয়েট করলাম যে গ্রুপ আমার কথা শুনে, তাহলে অলরেডি দেখেন আমি একটা ইনকাম ক্লাস, মানে আমি অলরেডি সুপিরিয়র, এই কনসেপ্টটা যেমন এখানে কাজে লাগাতে পেরেছি, তেমনি আমার একটা ইনকাম, আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি যে গ্রুপ আমার কথা মেনটেন করে চলে। তাহলে ফাইনালি এখানে কি দাঁড়াবে, ফাইনালি এখানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে না যে সবাই আমাকে মানছে, সবাই আমাকে মানছে এবং আমার কথা অনুযায়ী কাজ করছে, এরকম একটা কনসেপ্ট কিন্তু এখানে চলে আসবে। তো এই ধরনের অনেক মানে এই কনসেপ্ট গুলো থেকে একটা সময় পাওয়ার প্র্যাকটিস শুরু হলো। পাওয়ার প্র্যাকটিসটা কি, যে ওই যে বললাম মাহফুজের যখন আস্তে আস্তে কিছু প্রপার্টি ক্রিয়েট হলো, এবং প্রপার্টি ক্রিয়েট হওয়া মানেই হচ্ছে কি যে যখন আমি অন্য থেকে সুপিরিয়র এরকম বোঝানো শুরু করলাম, আমার রাইজ অফ ইকোনমিক ক্লাস যখন স্টার্ট হয়ে গেল, আমি কিন্তু আমার যেটা হবে যে আমি কিন্তু আমার মানে আমি আমার ক্ষমতাটাকে বা আমি যে সুপিরিয়র এই জিনিসটাকে ইউজ করা শুরু করবো, যে সুপিরিয়রিটিটাকে ইউজ করা শুরু করার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের মধ্যে আহ মানে আমাদের মধ্যে যখন আমি বুঝতে পারলাম যে আমি মানে এই কনসেপ্টটা তো আস্তে আস্তে আমি বুঝতেই পারবো যে আমি অন্যদের থেকে বেটার, বা অন্যরা আমাকে মানে, এই কনসেপ্ট গুলো যখন আসা শুরু করে দিল, তখন হচ্ছে গিয়ে অন্যের সম্পত্তি দখল করা, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসলো। আচ্ছা, তো দেখেন মাহফুজ অলরেডি যখন আমাদের মধ্যে ওই যে তার একটু ইন্টেলেকচুয়াল পাওয়ার ইউজ করে আমাদের মধ্যে বুঝিয়েছে যে সে একটু বেটার বুঝে, তাকে আমরা একটু সুপিরিয়রিটি দিচ্ছি, তো অলরেডি কিন্তু তাকে আমরা গভর্নমেন্ট হিসেবে মেনে নিচ্ছি, যে আমাদের কোনো প্রবলেম হলে আমরা মাহফুজের কাছে যাচ্ছি, যে ওর কথা শুনছি। যে ধরেন এমন হলো যে আমাদের মধ্যে হান্টিং, ওই যে বললাম হান্টিং করতে যেতে হয়, খাবার কালেকশনের জন্য হান্টিং করতে যেতে হয়। এখন ধরেন তারেক, হান্টিংটা খুব ডিফিকাল্ট ডেফিনেটলি, যে মানে পশু এইভাবে ধরে হান্ট করা তো ডিফিকাল্ট। তো তারেক বললো যে আমি হান্টিং করতে যাবো না, আমার হান্টিং করতে ভালো লাগে না। ও বললো যে আমি হান্টিং করতে যাচ্ছি, অথচ সজীব ভাই হান্টিং না করতে যেই উনি হচ্ছেন গিয়ে ওনার কাজ হচ্ছে পানি পানি নিয়ে আসা, তো উনি এত ইজি কাজ করছে আর আমাকে এত দূরে যায় হান্ট করে আসতেছে, আমি এগুলো করতে পারছি না, ধরেন এরকম বললো তারেক। কারণ এটা নিয়ে ওদের মধ্যে মনোমালিন্য, বা ওদের মধ্যে এমন হলো যে মানে তারা মানতেই পারছে না যে একজন হচ্ছে কি সোজা কাজ করছে আর একজন ডিফিকাল্ট কাজ করছে, এরকমই সমস্যাগুলো হতো। তো তখন ওরা কি বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো একজন স্পেশাল পার্সন আছে যার কথা আমরা সবাই এখন শুনি, তো ওর কাছে যাই, মাহফুজের কাছে যাই, দেখি মাহফুজ কি বলে। মাহফুজ যদি বলে যে এভাবে হবে, তাহলে না। তো আমরা কি করলাম, আমরা মাহফুজের কাছে গেলাম। মাহফুজ তখন বললো যে না, ইয়া তো ঠিকই বলেছে, তাহলে এক কাজ করি, সজীবকে হচ্ছে গিয়ে কাজ দিয়ে দিই, যে ও একদিন সজীব হান্টিং এ যাবে, একদিন হচ্ছে তারেক হান্টিং এ যাবে, উনি একটা হচ্ছেন গিয়ে একটা বিচার করে দিলেন। তো এইভাবে কি এখান থেকে আসলে যেটা বোঝা যাচ্ছে যে আমরা একজনের কথা মানাও শুরু করলাম, যে তাকে মেনে আমরা তার কথা মানছি, এই ধরনের কাজও করা কিন্তু আমরা শুরু করলাম। তো তাকে মেনে তার কাজ করা যখন আমরা শুরু করে দিলাম, তখন হচ্ছে গিয়ে আমরা তাকে মানছি, তার কাজ করছি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখন কি করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে যে যেটাকে বলা যায় যে আহ তখন
ধরে নিলাম যে মাহফুজের মনে এটা চলে আসলো যে আমার কথা তো সবাই শুনে, তাহলে তো আমি চাইলেই মানে অন্য একটা জায়গা মানে আমি চাইলে এটা পাওয়ারটাকে ইউজ করতে পারি। তো তখন মাহফুজ বলল, এবং আমরা এই সময় মাহফুজ নোটিসও করলো যে আস্তে আস্তে আমাদের ম্যান পাওয়ার বাড়ছে। তো ম্যান পাওয়ার বাড়তে বাড়তে আমরা এমন একটা পজিশনে পৌঁছে যাচ্ছি যেখানে হচ্ছে গিয়ে আমরা চাইলে অন্য একটা টেরিটরি দখল করে নিতে। তো আমরা দেখতে পেলাম দূরে আর একটা গুহা আছে, যে গুহার আশেপাশে অনেক ফ্রুট, মানে অনেক প্ল্যান্ট আছে যেখান থেকে আমরা যথেষ্ট ফ্রুট কালেক্ট করতে পারি। তো মাহফুজ কি করলো, আমাদেরকে মোটিভেটেড করলো যে চলেন আমরা সবাই যে ওই জায়গাটা দখল করে নিই, করলে আমরা ওই যে আশেপাশে যে ফ্রুট গুলো আছে ওগুলো সব হারভেস্ট করে খেতে টেতে পারবো। আমাদেরও সবার মনে হলো যে হ্যাঁ, খারাপ কি বলেছে। তোর কথা শুনে আমরা কি করলাম, ওরা হচ্ছে দুর্বল, ওদের জায়গাটাকে আমরা দখল করে নিলাম। তো এখান থেকে দেখেন আরো কি হলো, যে আমরা মানে ইকোনমিক ক্লাস তো অলরেডি ক্রিয়েটেড হয়েছে, তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে অন্য অন্যকে মানে অন্যের জায়গা দখল করে ফেলা বা অন্যকে হচ্ছে গিয়ে নিজের অধীনস্থ করা, এই ধরনের কনসেপ্টেও কিন্তু আমরা চলে আসতে শুরু করলাম। অর্থাৎ আমরা শুধু যে অন্যকে মানে ক্যাপচার করছি তা না, এর সাথে সাথে হচ্ছে গিয়ে মানে একজন যে সুপিরিয়র হয়ে গেল তা না, এখান থেকে আস্তে আস্তে একটা ইনকাম ক্লাস ক্রিয়েট হলো। ইনকাম ক্লাস ক্রিয়েট হওয়ার পরে আমরা একটা স্পেসিফিক টেরিটরিতে থাকার পরে আমরা আমাদের টেরিটরিটাকে বা আমাদের যে এরিয়া অফ ইন্টারেস্ট, আমরা এই জায়গাগুলোকে বাড়াতে শুরু করলাম, অর্থাৎ আমাদের থিঙ্কিংটা অনেকটা ওইদিকে যাওয়া শুরু করলো। তো ফাইনালি আমাদের যেটা এরপরে যেটা আমরা দেখতে পাবো, এটা ছিল হচ্ছে প্রপার্টি অ্যান্ড রাইজ অফ ইনকাম ক্লাস, যেখানে কিনা আমাদের থিঙ্কিং এর কারণে বা আমাদের অ্যাক্টিভিটিজ এর কারণে আমরা যেটা হলো যে আমরা অন্য 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 জায়গাগুলো দখল করা বা অন্যদের মানে একটা স্টেট কনসেপ্ট আমরা ডেফিনেটলি গেলাম, কিন্তু তার সাথে সাথে আমরা যেটা করলাম যে অন্যদের জায়গা দখল করে নেওয়া শুরু করলাম, বা অন্যদের থেকে হচ্ছে কি তাদের মানে তাদের যে ধরেন যে প্রপার্টি গুলো ছিল সেগুলা ক্যাপচার করা শুরু করলাম, এরকম একটা ঘটনা ঘটলো। এর পরের কনসেপ্টে যেটা বলে যে, হ্যাঁ সজীব বলেন। ম্যাম আমরা যখন অন্যদের হুম, জায়গা দখল করে নিব তখন কি হুম। ওদের থেকে আমাদের ফাইটিং হবে এরকম কিছু একটা, নাকি হ্যাঁ, এটাই অটোমেটিক্যালি আমরা অটোমেটিক্যালি না, এটার পরেরটাই হচ্ছে ওয়্যার অ্যান্ড ফোর্স, ওটাতে আসবো। মানে আপনার কথাটা মজা যে হ্যাঁ, ওরা ও কি আচ্ছা চুপচাপ আচ্ছা। দাঁড়ায় থাকবে না, ওরা আমাদেরকে আসলে মানে আমাদের সাথে ওরাও যুদ্ধ করবে, বিষয়টা অনেকটা এরকম না, যে ওরা কি চুপ করে দাঁড়ায় থাকবে নাকি, যে ওদের ধরো ওদের কাছে তখন প্রপার্টি কি। হ্যাঁ, মানে সজীব হয়তো এটা বলতেছেন জি যে ম্যাম সেটাই। আমাদের যে নেইবারিং ওরা যে ট্রাইব ছিল তাদেরকে আমরা কি করছি, যে আমাদের হয়তো লিডার মাহফুজ বললো যে আমরা ওদের কাছ থেকে দখল করে নিব, আর আমরা চলে গেলাম, আচ্ছা গেলাম, কারণ মাহফুজকে আমরা রেসপেক্ট করি। তো মাহফুজকে রেসপেক্ট করে ওর কথা শুনে আমরা একটা একটা টেরিটরি দখল করতে গেলাম। তো টেরিটরি দখল করতে গেলে কি দখল করব, ওদের হয়তো কিছু ফ্রুট আছে, সেই ফ্রুট গুলো আমরা নিয়ে আসবো, ওদের কিছু এনিমেল ফার স্টোর করে রাখা আছে ওইগুলো হয়তো নিয়ে আসলাম, বা ক্ষেত্র বিশেষে ওদেরকে ওদের গুহা থেকে তাড়াই দিলাম, টেরিটরিটা থেকে তাড়াই দিলাম, দিয়ে টেরিটরিটা নিয়ে নিলাম। কথা হচ্ছে গিয়ে ওরা এত সহজে আমাদের কাছে কেন নিজেদের অবস্থানকে মানে এত ইয়া করবে, মানে ঠুনকো করে ফেলবে, বা তারা আমাদের কথা কেনই বা শুনবে, এটাই তো একটা কথা চলে আসতে পারে যে কেন এই সিচুয়েশনটা অ্যারাইজ হবে। তো এটার সাথে আরো একটু বলি, তো এর মধ্যে অনেকদিন সময় চলে গেছে, একটু এটা চিন্তা করি, আমাদের আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়তে শুরু করেছে। হ্যাঁ, সো এইবার আসে আমাদের লিডার, সে আরো দেখলো যে ধর মাহফুজের কথা বলছে, এখন পর্যন্ত উনি লিডার আছেন, উনি দেখলেন যে সাপোজ আমরা যে ফ্রুট গুলো কালেক্ট করে নিয়ে আসি, এই ফ্রুট গুলো যখন হচ্ছে গিয়ে আমরা ওটার ভিতরে এক ধরনের সিড থাকে, বা উনি সিডও তো তখন আমরা বুঝতাম না, যাই হোক ফ্রুটের মধ্যে একটা পার্ট থাকে, যে পার্টটা আমরা যদি মাটিতে ফেলে রাখি এবং এরপরে যদি বৃষ্টি হয়, তখন সেখান থেকে আমরা নতুন করে হচ্ছে গিয়ে ওখান থেকে নতুন করে ট্রি তৈরি হয়। তো এই কনসেপ্টটা থেকে কিন্তু এগ্রিকালচার যেটা, এটা আমরা ইনভেন্ট করি। মজার বিষয় হচ্ছে গিয়ে এগ্রিকালচার কিন্তু ছেলেরা ইনভেন্ট করে না, এগ্রিকালচার ইনভেন্ট করে মেয়েরা। কারণ ওই সময় মেয়েরা, মানে আমি যে টাইমটার কথা বলছি, ওই সময় মেয়েরা হচ্ছে গিয়ে একটা লং টার্মের জন্য তাদেরকে হচ্ছে আপনার আমরা যে জায়গাটা থাকছি গুহা বলছি, ওখানে স্টে করতে হতো। আর আপনার প্রশ্নটা কেন, কারণ মেয়েরা যেহেতু রিপ্রোডাকশনে যায়, তো যখন মেয়েরা রিপ্রোডাকশনে যেত তখন হচ্ছে গিয়ে মেয়েদেরকে এরকম গুহাবাসী হিসেবে তারা বেশ একটা লং টাইমের জন্য গুহাতে তারা অবস্থান করতো। আর ট্রাইবের অন্যান্য যারা পিপল ছিল তারা হান্টিং
বা ওয়াটার কালেকশন বা ফ্রুট কালেকশন এইটার জন্য, মানে তখন তো শুধু খাবারটাই কালেক্ট করা এটাই মেইন কাজ ছিল, তো ওইটার জন্য তারা যেত। এখন মেয়েরা যখন এখানে থাকলো, মেয়েদের যে মেয়েরা গুহাতে থাকতেন তাদের, এবং আচ্ছা এবার একটু বলি, আমরা অনেকেই এটা জানি না, ফার্স্ট লিডার হিসেবে কিন্তু মেয়েরাই ছিল। হয়তো আমার সাথে অনেকে ডিসএগ্রি করবেন, কিন্তু এটার কারণটা মানে বাট ইটস ট্রু, মেয়েরাই অ্যাকচুয়ালি লিডার ছিল প্রথমে। মেয়েরা লিডার ছিল এই কারণে মেয়েদেরকে অ্যাকচুয়ালি সুপিরিয়র ধরা হতো। মেয়েরা সুপিরিয়র ধরা হলো এই কারণে যে মেয়েরা রিপ্রোডাকশন করতে পারে, অর্থাৎ তখনকার সময়ে একটা গোত্রের জনসংখ্যা বাড়ানো অনেক বড় একটা বিষয় ছিল, যে গোত্র যত বড় হবে তাকে তত বেশি, মানে যে আমাদের ম্যান পাওয়ার বাড়বে, এটাই এখনকার সময় যেটা বুঝতে পারছি, যে অনেক মানুষ থাকবে, এটাই আমাদের দরকার ছিল। তো এই রিপ্রোডাকশনের কাজটা একমাত্র করতে পারতো কারা? মেয়েরা করতে পারতো, ছেলেরা তো আর চাইলে রিপ্রোডাকশনে যেতে পারছে না। তো যে করতে পারছে তাকে, ওই সময় তার আমাদের কাছে ওই কনসেপ্ট নাই যে এটা বাই নেচার আল্লাহ আমাদেরকে এভাবে ক্রিয়েট করেছেন যে একজন সুপিরিয়র, আর মানে সুপিরিয়র না, একজন পারবে আর একজন পারবে না। তো যারা করতে পারে তাদেরকে কিন্তু প্রাণীকুলে তাদেরকে সুপিরিয়র ধরা, যেমন দেখবেন যে পশু, এটা শুধু হিউম্যান বিইং এ আমরা ছেলেদেরকে সুপিরিয়র বলি বা মেয়েদেরকে তাদের সাবঅর্ডিনেট এখন পর্যন্ত ধরি, বাট আপনি প্রাণীকুলে দেখবেন যে মেয়েদেরকে কিন্তু সুপিরিয়র ধরা হয়। দেখবেন যে সিংহর থেকে সিংহীকে মানে সিংহ এসে সিংহীকে রেসপেক্ট করে, ব্যাপারটা অনেকটা এরকম, আমি জাস্ট ওটা বুঝাতে চাচ্ছি। তো তাকে রেসপেক্ট করে বা তাকে তার মানে তার গুলোকে হচ্ছে গিয়ে মেইনটেইন করে, এরকম হচ্ছে একটা বিষয়টাকে আমি বোঝাচ্ছি। তো যেটা বলছিলাম যে যখন হচ্ছে গিয়ে তো এই মানে এগ্রিকালচারটা আবিষ্কার করলো, ধরলাম যে আমাদের গোত্রেরই কেউ একজন এই এগ্রিকালচারটা আবিষ্কার করলো, দেখতে পেলো যে এভাবে করলে হচ্ছে কি গাছপালা হয়। তো যেহেতু আমরা যখন যখন প্ল্যান্ট ক্রিয়েট করা যদি শিখে যাই, এগ্রিকালচার করা যদি শিখে যাই, তাহলে তো আমরা আসলে, এর আগে যেটা হতো আমরা এক একটা গুহায় থাকতাম, সেই গুহার আশেপাশে যা আছে তাকে জীবন ধারণ করতাম, পরবর্তীতে যখন ওগুলো শেষ হয়ে যেত তখন আমরা নতুন সন্ধানে চলে যেতাম, এইভাবে আসলে মানুষ চলছিল। কিন্তু যখন মানুষ অ্যাকচুয়ালি এগ্রিকালচার আবিষ্কার করে ফেললো, তখন দেখলো যে এইভাবে তো মুভ করার দরকার নেই, কারণ আমরা চাইলেই নতুন করে ক্রিয়েট করতে পারি, নতুন করে যখন ক্রিয়েট করব সেখান থেকেই হচ্ছে গিয়ে আমরা যাব। তো তখন আমাদের মাথায় এটা আসলো যে আমাদের পানি লাগবে, পানি ছাড়া তো আসলে এগ্রিকালচার পসিবল না। তো তখন মাহফুজ বললো যে এই কাছে একটা নদী আছে, নদীর পাশে যে আমরা বাসা বাঁধি। আমরা কি করলাম, আর এই নদী, এই যে এই জন্য দেখবেন যে প্রাচীন সভ্যতাগুলো সব নদী অববাহিকায় তৈরি হয়েছে, যে মেসোপটেমিয়া, এখন যে সভ্যতাটার কথা আমার মনে পড়ছে, আহ সেই মেসোপটেমিয়া, ওখানে কিন্তু ওই যে এগুলো কিন্তু সবই সিন্ধু নদের অববাহিকায় তৈরি হয়েছে এই সভ্যতা। তো এই সব সভ্যতাই দেখবেন যে নদী অববাহিকায় কিন্তু তৈরি হয়েছে, তো রিজন গুলো কিন্তু এই যে এইগুলা, যে যেটা আমি বলছি যে পানির পাশে আমরা তখন এগ্রিকালচারে যেতে পারলাম। তো এখন কি হলো, আমরা ওই জায়গাটাতে এগ্রিকালচার করার, মানে আমরা ওইখানে স্টে করবো, ওখানে আমরা চলে যাচ্ছি। তা আমরা আসলে ওখানে গেলাম এবং যে সুন্দর একটা জায়গায় গাছপালা প্ল্যান করে থাকা শুরু করলাম। এখন আস্তে আস্তে কি হলো, আমরা অন্য গোত্রদের থেকে সুপিরিয়র হয়ে যাচ্ছি। এখন আসে অন্য ট্রাইবের থেকে আমরা কিভাবে সুপিরিয়র হচ্ছি, অলরেডি আমাদের একজন ইন্টেলেকচুয়াল হেড আছে, চিফ, যার কথা আমরা শুনছি এবং যার কথা শুনে আমরা যথেষ্ট বেটার পজিশনে যাচ্ছি। প্লাস হচ্ছে গিয়ে আমাদের চিফের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে যেটা হচ্ছে যে আমরা যেই ক্রিয়েশন গুলোতে যাচ্ছি, এই ক্রিয়েশন গুলো আবার আমাদের জন্য অনেক বেটার, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে আমরা যা যা আমরা যে ক্রিয়েশন গুলোতে যাচ্ছি, এটা আমাদের, যেমন আমরা অলরেডি একটা একটা জায়গায় স্টে করা শুরু করে দিয়েছে, যে এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে আহ আহ, পোশাক বা খাবার তৈরি করে আমরা থাকতে পারবো। তো এর ফলে যেটা হলো যে আমরা আগে কি হতো যে আমরা কোথায় কোন বনে ফল আছে সেটা কালেক্ট করে খাচ্ছি, এটার উপরে আমরা হচ্ছে বেঁচেছিলাম। এখন কিন্তু আর আমাদের সেই অসুবিধা নাই। আমরা এখন হচ্ছে গিয়ে যে আমাদের যেখানে যা যা আমাদের অলরেডি নিজেদেরই অ্যাসেট আছে, অর্থাৎ আমরা নিজেরাই হারভেস্ট করছি এবং সেইখানে আমরা সেটা কালেক্ট করে খাচ্ছি, আমাদের বিষয়টা অনেকটা এখন এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এই পরিমাণ সুপিরিয়রিটিতে চলে আসি, তাহলে আমাদের মধ্যে কি এক ধরনের পাওয়ার প্র্যাকটিসের বিষয় আসবে না? আমি কি বুঝাতে পারছি বিষয়টা, মানে পাওয়ার প্র্যাকটিস এখানে বলতে বুঝাচ্ছি যে আমার, মানে আমি অলরেডি একটা জায়গায় স্টে করছি, আমি এমন একটা জায়গায় স্টে করছি যেখান থেকে স্টে করে আমি হচ্ছে কি বেটার আছি, এই কনসেপ্ট আমার মধ্যে চলে আসছে। এবং আমি হচ্ছে গিয়ে আমার, মানে পরবর্তী, ধরেন পরে মানে পরের দিন আমি কি খাবো আমাকে এটা চিন্তা করতে হচ্ছে না, বিকজ আমরা অলরেডি হারভেস্টে যাচ্ছি।
তারপরে হচ্ছে গিয়ে আমাদের মধ্যে টেকনোলজি সেন্স ওইভাবে গ্রো করেছে যে আমরা পরবর্তীতে কি করব আমরা সেটাও পরবর্তীতে আমরা কি করব সেটাও বুঝতে পারছি। তো এই কনসেপ্ট গুলো যখন আমাদের মধ্যে গ্রো করা শুরু করলো, তো তখন আমাদের মধ্যে যেটা দাঁড়াবে যে আমরা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারবো যে আমরা কিন্তু সুপিরিয়রিটির দিকে যাচ্ছি। সুপিরিয়র মানুষ যখন হয়ে যায় দেখবেন যে আমাদের বাই বাই নেচার আমরা হচ্ছে এরকম, যখন আমাদের মধ্যে এরকম একটা কনসেপ্ট চলে আসে যে আমি বেটার, আমি ভালো আছি, এই কনসেপ্ট গুলো যখন আমাদের মধ্যে আসে তখন আমরা কি করি, আমরা হচ্ছে কি যা পাই তার থেকে আরো বেশি চাই না। তো তখন আমাদের মধ্যে এই কনসেপ্টটা আসা শুরু করলো যে আমরা অন্যর অ্যাসেট দখল করে নিব। মাহফুজ ধরেন আমাদের চিফ, তাদের কাছে যে আমরা বললাম যে আচ্ছা আমরা তো ভালোই আছি এই জায়গায়, কিন্তু আমাদের ওই 2 পাহাড় পরে আর একটা ট্রাইব আছে যারা খুব ভালো পোশাক বানাতে পারে, হয়তো ওদের কাছে ওই টেকনোলজিটা আছে, হ্যাঁ আমরা এটা জানি। আমরা বললাম যে ওরা খুব ভালো পোশাক বানাতে পারে এবং ওদের কাছে অনেক পোশাক আছে, আমরা যে এক কাজ করি না, আমাদের তো ক্ষমতা আছে, আমাদের নিজেদের এই যে ছাল বাকল আছে, তারপরে হচ্ছে এই যে আমরা যে এনিমেল গুলো হান্ট করে নিয়ে আসি, সেটা বড় ম্যামথ হান্ট করে নিয়ে আসলাম, সেটা যে বোন গুলো আছে ওগুলো দিয়ে আমরা হাতিয়ার বানিয়েছি। তো আমরা তো চাইলেই এগুলো ইউজ করে ওদেরকে ভয় দেখায় ওদের কাছে যে ড্রেস গুলো বানানো আছে অতিরিক্ত, ওগুলো আমরা নিয়ে চলে আসতে পারি। আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসলো এবং তাহলে আমাদের কি করতে, উইদাউট এনি কস্ট, আমাদের কষ্ট করে বানাইতেও হলো না, আমরা বানাই নিয়ে চলে আসলাম, ওদের কাপড়গুলো নিয়ে চলে আসলাম। তো আমরা আর শীতে কষ্ট পাবো না। অথচ চিন্তাগুলো, কনসেপ্টটা তো খারাপ বলে নাই। আমরা কষ্ট কেন করছি, আমরা তো অন্যদের কাছ থেকে নিয়ে চলে আসতে পারি, বুঝতে পারতেছেন বিষয়টা? তো আমরা তো অন্যদের কাছ থেকে নিয়েই চলে আসতে পারি, খারাপ তো বলি নাই আমরা কেউ, তাই না? তাহলে খারাপও বলি নাই, অন্যদের কাছ থেকে নিয়েও চলে আসতে, তাহলে লেটস ডু ইট। তা আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে সুন্দর মতো দখল করে নিয়ে চলে আসলাম। আমরা ওই 2 পাহাড় পরে ওই গুহাটাতে গেলাম, যে আমাদের কাছে ওই যে বললাম অনেক বড় বড় ম্যামথ ম্যামথ একটা মেরে নিয়ে আসলাম, বিশাল একটা হাতি, ওটাকে ওই সময় বলতো ম্যামথ। তো ম্যামথটাকে মেরে আমরা যেই বোন এন্ড আদার্স জমিয়ে রেখেছিলাম, এগুলো ছিল আমাদের হাতিয়ার। ওগুলো দেখা ভয়টা দেখা আমরা ওদের কাছ থেকে ওদের সব যে অ্যাসেট গুলো ছিল সেগুলোকে দখল করে নিয়ে চলে আসলাম। এখানে এখন কি হলো, এখানে যেটা আমাদের এরপরে যে এই কনসেপ্ট থেকে আমরা যেটা হলো যে আমরা একটা একটা যুদ্ধ, এটার একটা কনসেপ্ট আসলো এবং ফোর্সফুলি যে অন্যদের জায়গা দখল করে নেওয়া যায়। তো দেখেন এখানেও কি আমাদের একটা গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের কথা শুনলাম, আমরা একটা পপুলেশন মেনটেন করছি, আমাদের একটা টেরিটরি ছিল, সেখান থেকে যে আমরা অন্য একটা ট্রাইবকে সরাসরি দখল করে নিলাম। এই যে এগুলা সবই যেগুলা আছে এগুলা পড়ে দেখবেন, এই ঘটনাগুলো তো আর বুঝবেন না, তো ঘটনাগুলো বুঝায় বলছে কোন বেসিসে আমরা এখানে অন্যদের এনিমেল ওয়েলথ বা ল্যান্ড গুলো ক্যাপচার করে দেব। তো আমরা কি করলাম, ওই ট্রাইবের দখল করে না। এখন মাহফুজের কথা সরি সজীবের কথা যেটা ছিল যে ম্যাডাম তখন কি আমরা বসে থাকবো কিনা, ওই ট্রাইবের হয়তো টেকনোলজি নেই বা তারা এখনো এই জিনিসটা বুঝেই না যে অন্যরা এসে দখল করে নিচ্ছে, তখন আসলে আমাদের কি করণীয়। তো ওরা আমাদের সাথে আসলে এই যুদ্ধে পারলো না, তো আমরা কি করলাম, তাদেরকে জোর করে তাদের জায়গাটাকে সব ওই যেগুলো দখল টখল করে আমরা তাদেরকে বাস্তুচ্যুত করে ফেললাম, তাদেরকে তার বাসা থেকে বের করে দিলাম, এরিয়া থেকে তখন বের করে দিলাম। হ্যাঁ বলেন তখন বলেন। তারা আমাদেরকে দেখে শিখলো যে এইভাবে দখল করতে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ। তো এরপরে ওদেরকে তো আমরা সরাসরি, দেয়ার হিউম্যান বিং টু, তাদেরও অবজারভেশন আছে তাই না। এখান থেকে তাদের কি লার্ন হলো, তাদের লার্ন হলো যে ওই ট্রাইবটা ওই গোত্রটা শিখলো যে আমি যদি এইভাবে চুপ করে বসে থাকি তাহলে একটা সময় আমাকে এইভাবে নিপীড়িত হতে হবে, যে আমার আমার জিনিসপত্র সবাই এসে দখল করে নেবে। তো তখন এখান থেকে ওই ট্রাইবটা লার্ন করলো এবং তখন ওরা চিন্তা করে তাহলে কি করে এই যে মাহফুজের ট্রাইবটা আমাদের কাছ থেকে দখল করে নিল, এটা ওরা লার্ন করার জন্য ওরা কি করলো যে ওরা ধরেন তখন ওরা আমাদের আন্ডারে বললো যে ঠিক আছে আমাদের তো সবকিছু তোমরা নিয়ে ফেলছো, আমরা তো আর এখন সার্ভাইভ করতে পারছি না, আমরা তোমাদের কথা শুনবো, তোমাদের গ্রুপে থাকবো। এই যে আমাদের একটা সাবঅর্ডিনেট ট্রিট হলো, কিন্তু এদের মধ্যে একটা গ্রুপ আছে তাদের টার্গেট হচ্ছে আমাদের কাছ থেকে লার্ন করা যে আমরা কিভাবে এই সিকিউরিটিটা মেইন পেয়েছি এবং সেই ওয়াইজ ওরা এটা করবে। তো আস্তে আস্তে ওরা দেখলো যে আমাদের সিকিউরিটির মেইন এটাই হচ্ছে গিয়ে যে আমরা এগ্রিকালচার লার্ন করেছি। এই এগ্রিকালচার ওরা এতদিনে শিখে গেলো এগ্রিকালচারটা কি, যে এই যে ফ্রুট গুলো নিয়ে আসতে হবে, এই ফ্রুটের ভিতরে একটা কালো রঙের একটা বস্তু থাকে, ওটা মাটিতে দিতে হবে, দিয়ে নদী থেকে পানি নিয়ে আসতে হবে,
পানি নিয়ে এসে ওই জায়গায় দিতে হবে, দিয়ে কিছুদিন রাখলে সেখান থেকে নতুন করে প্ল্যান্ট ক্রিয়েট হয় এবং সেখান থেকে খাদ্যের সংস্থান হয়। তারপরে ওরা আমাদের কাছ থেকে আরো শিখলো যে সেটা হচ্ছে গিয়ে যে ওই যে বড় বড় এনিমেল গুলো কালেক্ট করে নিয়ে যেগুলা আমরা হান্ট করছি সেগুলো থেকে এগুলোর হাড় এবং এগুলা চামড়াগুলোকে রেখে দেওয়া যায়। এই হাড়গুলো দিয়ে বড় হচ্ছে গিয়ে ইয়া বানানো যায়। আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে হাতিয়ার তৈরি করা যায়। হাতিয়ার প্রয়োগ করে অন্যকে ভয় দেখানো যায়। ওরা আমাদের কাছ থেকে এগুলা লার্ন করলো। তো যখন ওরা আমাদের কাছ থেকে এগুলো লার্ন করে ফেললো, ওরা কি করলো? ওরা ওদের মতো আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেল। আপনি বলতে পারেন, ম্যাডাম লার্ন করে আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেল। হ্যাঁ, ন্যাচারাল থিং। ওদের তো আর দরকার নেই। ওরা তো এগুলাই জানতো আমাদের কাছ থেকে আসলো। সো আমাদের কাছ থেকে এটা লার্ন করলো। করার পরে এই এলাকা ছেড়ে ওরা চলে গেল। যে আরেকটা জায়গায় তারা ওই যে দেখবেন যে পুরাতন যে আমরা যে ইয়াগুলো দেখি, গোত্রগুলো দেখবি যে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেত, নতুন করে আবার জাতি গঠন করতো, এইভাবে নতুন নতুন সিভিলাইজেশন ক্রিয়েট হতো। সো ওরা চলে গেল। তারপরে একটা সময় দেখা গেল যে ওই যে বললাম ওরা তো টেকনোলজিতে একটা দিকে টেকনোলজি আমাদের থেকে ফার্স্ট ছিল, ওরা আমাদের থেকে বাই নেচার ধারে একটু বেশি ইন্টেলেকচুয়াল। হয়তো ওদের ডিএনএ কোডিংটাই ওরকম, এই কারণে ইন্টেলেকচুয়াল। তো তখন একটা সময় যখন তারা আমাদের থেকে সুপিরিয়র হয়ে গেল, ওরা আবার সেই ইয়ে হিসেবে আমাদের উপরে অ্যাটাক করলো। এখন আমাদের গোত্র থেকে ওদের গোত্রটা বেশি শক্তিশালী। তো আমাদের কাছ থেকে শিখেই আমাদের থেকে দূরে চলে যেয়ে একটা সময় আমাদের থেকেই আমাদের উপরেই তারা মানে আমাদেরকেই তারা আবার আমাদের অধীনস্থ করেছে। এইভাবে কিন্তু ওয়্যার এর কনসেপ্টটা এবং এই যে ওয়্যার এর কথা বলি বা ফোর্সফুলি একটা জায়গা দখল করে নেওয়ার কথা বলি, সবগুলোই দেখেন একটা স্টেটের কনসেপ্টের সাথে কিন্তু রিলেটেড। যে একটা জায়গায় আমরা অনেকগুলো মানুষ থাকবো, তাদেরকে কেউ কন্ট্রোল করবে, মানে গভর্নমেন্ট থাকবে এবং আমাদের গভর্নমেন্ট যেমন ইলেক্টেড গভর্নমেন্ট না, আমরা জাস্ট একজনকে সুপিরিয়র মনে করে তার হাতে ক্ষমতা হ্যান্ড ওভার করে দিয়েছি। হয়তো ধরে নিলাম ওই ট্রাইবের মধ্যে মনে হলো যে ওদের মধ্যে একটা ভোটাভুটি হলো। ওরা বললো যে চলেন আমরা দেখি আমাদের মধ্যে সবচেয়ে সুপিরিয়র কে, যে কিনা আমাদের ট্রাইবটাকে এমন ভাবে কন্ট্রোল করতে পারবে যে আমাদেরকে আর কেউ এভাবে এসে ক্যাপচার করতে পারবে না। তো ওরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দেখলো যে ওদের মধ্যে মানে ওদের নির্বাচন হলো। তো বললো যে ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে একটা ইয়া হবে যে যে ওই বড় গাছ থেকে একটা ফ্রুট নিয়ে আসতে পারবে সেই হচ্ছে গিয়ে সবচেয়ে শক্তিশালী, তাকে আমরা আমাদের কিং হিসেবে চিফ হিসেবে মেনে নিব। তো ধরেন একজন এটা করতে পারলো, তো তখন তাকে কি করলো, চিফ হিসেবে ওরা মেনে নিল। তো কনসেপ্টটা কি দাঁড়ালো, যে দেখা গেল যে তারা কিন্তু মানে ভোটের মাধ্যমে তারা তাদের তাদের যে যাকে তারা হচ্ছে গিয়ে সুপিরিয়র মনে করছে তাকেও কিন্তু হচ্ছে ইলেক্টেড করে নিয়ে আসলো। তো এই যে এই কনসেপ্ট গুলো বলছি, এগুলো সবগুলোর মাধ্যমে আস্তে আস্তে যেটা হলো যে আস্তে আস্তে যেটা দেখা দিল সেটা হচ্ছে গিয়ে যে সুপিরিয়রিটি যে বিষয়গুলো, এই জিনিসগুলো ক্রিয়েট হওয়া শুরু করলো এবং হচ্ছে গিয়ে যে একটা গোত্র আরেকটা গোত্র থেকে যখন শক্তিশালী হতে শুরু করলো তখন তারা দখল করে নেওয়ার বিষয়গুলো চলে আসলো। নিজের আহ নিজের নিজস্ব প্রপার্টি, আগে যেমন সবাই সমান, আমরা সবাই একই রকম হচ্ছে গিয়ে আছি, এভাবে হচ্ছে গিয়ে ছিল, সেই জিনিসগুলো আর থাকলো না। আস্তে আস্তে মানুষের মধ্যে ক্লাস ডিসক্রিমিনেশন দেখা দিল, মানুষের মধ্যে পাওয়ার প্র্যাকটিস দেখা দিল এবং স্টেটের কনসেপ্টটা কিন্তু আসলো। এই যত কথাগুলো বলে আসলাম, লাস্ট এই কনসেপ্ট গুলোকে পূর্ণতা দায়ী হচ্ছে গিয়ে পলিটিক্যাল কনসাসনেস। অর্থাৎ একটা সময় আমাদের মধ্যে রাজনৈতিক এক ধরনের ধারণা ক্রিয়েট হলো। কিরকম, যে ধরেন আমরা ওই যে বললাম যে মাহফুজকে আমরা কেন আমাদের চিফ বানিয়েছিলাম, যে ওর অবজারভেশন ভালো ছিল। এখন ধরেন আমারই মনে হলো যে আচ্ছা মাহফুজকেই কেন, মাহফুজই চিফ হবে, আশ্চর্য তো, আমিও তো চিফ হইতে পারি, আমারও তো ওই ধরনের কনসেপ্ট আছে। তো তখন আমি ওপেন প্রস্তাব দিলাম যে ঠিক আছে, আমারও চিফ হওয়ার মতো অ্যাবিলিটি আছে, ঠিক আছে চলেন একটা নির্বাচন করি, যে আমি আমার নলেজ নিয়ে কথা বলবো, মাহফুজের নলেজ নিয়ে কথা বলবে, দেন যাকে সবচেয়ে বেশি নলেজেবল মনে হবে সেই হচ্ছে গিয়ে আপনার ইয়াতে চলে আসবে, ক্ষমতায় চলে আসবে। এরকম করে আমাদের মধ্যে একটা ওপেন, এটা হচ্ছে একটা যুদ্ধ বলা যায়, একটা যুদ্ধের মধ্যে আমরা আসলাম। তো এইভাবে দেখা গেল যে একটা সময় যখন এখন তো দিন যাচ্ছে, মানে আস্তে আস্তে তো সিভিলাইজেশন গ্রো হচ্ছে, মানে আগে আস্তে আস্তে যেমন নতুন নতুন টেকনোলজি আসে, টেকনোলজি কোথা থেকে আসে, মানুষের মাথা থেকেই তো আসে। মানে আমাদের থিঙ্কিং যেটা, আমাদের যে কন্টিনিউয়াস যে অবজারভেশন, যে আমরা চারপাশ থেকে দেখে শিখছি,
সেখান থেকেই তো আসলে আমরা এই কনসেপ্ট গুলোতে আসি। তো ওই অবজারভেশন থেকে আস্তে, আস্তে কিন্তু আমাদের পলিটিক্যাল মানে আমারও যা রাইট আপনারও তার রাইট। আপনি একটা আ আ অ্যাপেল খেলে আমিও সেই অ্যাপেল খাওয়ার অধিকার রাখি। এরকম একটা যে আপনি চিফ হয়ে গেছেন এজন্য আপনি সবচেয়ে বেটার ফুড গুলো পাবেন। আমি চিফ না এজন্য পাবো না। এই যে এই ধরনের ডিসক্রিমিনেশন থেকেই কিন্তু মানুষ এই চিন্তাগুলো করা শুরু করল। তো এই চিন্তার বেসিসে যেটা হলো যে আ দেখা গেল যে আমরা আমাদের মধ্যে কিছু মানুষ আছে নিজেদেরকে মানে নিজেদের মানে আমাদের মধ্যে রাজনৈতিক যে চিন্তা চেতনা যেটা সেটার কিন্তু আবির্ভাব হলো। মানে আমি রাজনৈতিক যে ভাবে যে অন্যকে মোকাবেলা মানে আমার অধিকার আছে বা আমাকে কেউ যদি কন্ট্রোল ও করতে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে পুরোপুরি সে কন্ট্রোল করার অধিকার রাখে না। সেক্ষেত্রে আ আ তাকে করতে হলে তাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেইনটেইন করতে হবে যে এই যে চিন্তাগুলো, এইসব চিন্তাগুলো থেকে দেখা গেল যে আমরা কিন্তু হচ্ছে গিয়ে মানে পলিটিক্যাল কনসিয়াসনেস আসা শুরু করলো। This political consciousness come to about the state that means আমার পুরো যে বিষয়টা সেটা বা যে ল্যান্ডে আমি থাকছি আমাকে যে কন্ট্রোল করছে দ্যাট মিনস গভর্নমেন্ট দেন প্রপার্টি অ্যান্ড দ্য প্রপার্টি রাইটস আমার কাছে কি নিজের কোনো সম্পত্তি থাকবে এই সম্পত্তির কি রাইট আমি পাবো কিনা যে প্রপার্টি রাইটস বলছি এগুলো সবকিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়ে আসলো। তো এই সবকিছু থেকে আমরা দেন যেটা এই যে বললাম যে কনসেপ্টটা আমরা ডেভেলপ করলাম সেটা হচ্ছে গিয়ে যে মানে লাস্ট যে পয়েন্ট অফ ভিউটা আমাদের যেটা আসলো যে পলিটিক্যাল কনসিয়াসনেস এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটাকে বলা যায় যে আসলাম। এটাকে বলে যে আমরা আ এইভাবে ইভ্যালুয়েশন এর মাধ্যমে অর্থাৎ বিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা একটা সময় যেটাকে বলা যায় যে এখন যে রাষ্ট্র ব্যবস্থা যেটা সেটাতে কিন্তু আসা শুরু করি। তো এই যে ৫ টা ফোর্স এর কথা বললাম দেখেন ৫ টা ফোর্স আমি যে বললাম প্রত্যেকটা ফোর্স কি মনে হচ্ছে না যে প্রত্যেকটা ফোর্সই কাজ করেছে যে আ এই ফোর্স গুলো দিয়ে যদি আমি চিন্তা করে থাকি তাহলে মনে হচ্ছে না যে এটা এনশিয়েন্ট টাইম থেকে এখন পর্যন্ত যেই চেঞ্জেস এর মাধ্যমে আমরা যে রাষ্ট্র ব্যবস্থাকে দেখতে পাচ্ছি সেটা আসা শুরু করেছে। তো আ এটা কি মনে হচ্ছে না? মনে হচ্ছে না। নাও মনে হতে পারে। না ম্যাম হচ্ছে। তো আ যদি না মনে হয় সেক্ষেত্রে আমি বলব যে একটু চিন্তা করবেন যে আসলে কি পরিবার যেমন আমি একটা মুভির কথা বলছিলাম দি ক্রুডস। সো ক্রুডস এ কিন্তু এই যে কিনশিপ টা দেখায় যে একটা ফ্যামিলি ১ম এ এরকমই একটা ফ্যামিলি ছিল যে ফ্যামিলির মাধ্যমে কিভাবে মানুষ সারভাইভ করেছে এবং পরবর্তীতে আ ফ্যামিলির সারভাইভ করেছে এবং পরবর্তীতে সেই ফ্যামিলিটা দিয়েই আমরা আসলে গ্রো করেছি। এই যে কিনশিপ এর কনসেপ্ট টা যেরকম সেটা আসলো। দেন ম্যাজিক বা রিলিজিয়ন এটা তো প্রত্যেকটা ধর্মে এভাবেই দেখা যায় যে স্পেশালি আমরা যেগুলোকে হচ্ছে গিয়ে আমরা মূর্তি পূজা বলবো না এভাবে মানে আমরা যে একটা মানে প্রাচীন যে ধর্ম বিশ্বাসগুলো যেগুলো দেখতাম সেগুলো যদি খেয়াল করে দেখি তাহলে ম্যাজিক অ্যান্ড রিলিজিয়ন এর কনসেপ্ট গুলো আমি খুব বেশি রিলেটেড ওয়েতে পাবো। তো ওটা আমরা দেখতে পারি। আর বাকিগুলো হচ্ছে গিয়ে পুরোপুরি মানে ইকোনমিক্স এর স্টুডেন্ট হিসেবে তো ডেফিনিটলি এবং আমি হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স এর যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা কনসেপ্ট হচ্ছে গিয়ে এর সাথে কিন্তু আ যায়। তো আ এটাই এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে যে আমাদের আইডিয়া গুলো আমরা পেলাম যে কিভাবে আসলেই আমরা আ আ যেটাকে বলছিলাম যে আমরা ইয়াতে আসলাম। অর্থাৎ রাষ্ট্রের মানে রাষ্ট্র ব্যবস্থা যেটাকে আমরা বলি, এই রাষ্ট্র ব্যবস্থাটা আসলে কিভাবে ক্রিয়েট হয়েছে, এটা আমরা আসলে এখান থেকে জানলাম। আজকে আমরা আরেকটা টপিক স্টার্ট করব which is about আ দা আচ্ছা আমি একটু বলে নিই এটার জন্য আমি আবার হচ্ছে গিয়ে ইভ্যালুয়েশন অফ দ্য স্টেট এটার নামে আমি হচ্ছে একটা আপনাদের শেয়ার করব। একটা চ্যাপ্টার শেয়ার করব আপনাদের সাথে। আমি একটু চ্যাপ্টারটা ওপেন করছি। মানে পিডিএফ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব এবং আপনাদের সাথে একটা বই আমি দেখবেন যে গুগল বুকস যেটা ওখান থেকে হচ্ছে গিয়ে একটা বইয়ের একটা শেয়ার করেছিলাম লিংক শেয়ার করেছিলাম ওই লিংকটাতেও আপনারা এই চ্যাপ্টার মানে এই যে আমি বলছি এটা হচ্ছে চ্যাপ্টার 4 এ ম্যাম হ্যাঁ বলেন ম্যাম আপনি যে বইয়ের লিঙ্কটা শেয়ার করছেন না ম্যাম, এটা তো ওপেন হয় না। ওটা ওপেন হয় এবং ওটাতে হচ্ছে গিয়ে সবগুলো চ্যাপ্টার ওপেন হয় না প্রথম 7টা চ্যাপ্টার ওপেন হয় আবার পরবর্তী কয়েকটা চ্যাপ্টার ওপেন হয় না সেগুলোর পিডিএফ ফাইল দিব এটা তো জাস্ট আমার কাছে কি লিংক আছে হচ্ছে মানে সবগুলো চ্যাপ্টার ওপেন হয় না ইটস ট্রু বাট কিছু কিছু ওপেন হয় সবগুলো চ্যাপ্টার হয় না কিছু চ্যাপ্টার ওপেন হয়
তো ওগুলো ওখান থেকে দেখবো, কিছু আমি পিডিএফ দেবো, বাকিগুলো আপনারা আসলে বই কিনে নিতে হবে। বইটা কিনতে বলেছিলাম, বই না কিনলে আপাতত প্রাইমারি সলিউশন হিসেবে আমি লিংক দিয়ে রেখেছি। আর বাকি প্রথম ক্লাসে তো বলেই দিয়েছিলাম যে বইটা কিনতে হবে। আর বই যদি নাও কিনতে চান সিনিয়রদের কাছে এই বইটা পাবেন, বিকজ এই বইটা আমিও ফলো করি, এই কোর্সটা যখন রোকেয়া আপু নেন উনিও ওই সেম বুকটা ফলো করে, সো বইটা পাবেন অনেকের কাছে। তো এইটা, এই চ্যাপ্টারে এই পিডিএফটা আমি আপনাদের সাথে দিব, যে ইভ্যালুয়েশন অফ স্টেট, অর্থাৎ যেখানে আমি স্টেটের নিয়ে কথাগুলো বলছিলাম এগুলার, এগুলা একদম গল্প আকারে দেওয়া থাকবে। এবং দেখবেন যে এখানে হচ্ছে গিয়ে যে সিটি স্টেটের কনসেপ্টটা আমি একটু পরে আসবো, মানে এম্পায়ার কনসেপ্টটা কি, সিটি স্টেট কনসেপ্ট গুলো কি, অনেকগুলো জানতে পারবেন। সো যদি মনে করেন যে আমার লার্নিং দরকার, আমি নতুন করে জানতে চাই, এগুলো সম্পর্কে অনেক আমরা আসলে জানার জন্য এই বইটা পড়তে পারি, এটাই আমি বলেছিলাম। তো আমি এই চ্যাপ্টারটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেটা চলে যাব সেটা হচ্ছে গিয়ে another chapter, this is about the রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। আমরা মনে হয় চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি, আমি একটু ক্লোজ করি, আমি আপনাদের গুগল ক্লাসরুমেই যাব এবং যে দেখবো যে যে লিঙ্কটা শেয়ার করেছে ওখান থেকে চ্যাপ্টারটা ওপেন হয় কিনা, আদারওয়াইজ সেটার কনসেপ্ট গুলো মানে ম্যাটেরিয়ালস গুলো দিতে হবে। তো ওটা ওপেন করার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমি যেটাতে ছিলাম সেটা হলো যে দেখেন আমি বলেছিলাম যে আমরা সিস্টেমেটিক ওয়েতে আগাতে শুরু করি এবং দেখবেন যে একটা টপিক আর একটা টপিকের সাথে রিলেটেড এইভাবে আসবে। তো প্রথম যে টপিকটা আমরা স্টাডি করেছিলাম, যদি নোটিস করে থাকেন, সেই টপিকটা ছিল হচ্ছে গিয়ে একদমই আমরা যে কোর্সটা স্টাডি করছি সেই কোর্সের জেনারেল কনসেপ্ট হিসেবে, অর্থাৎ কোথা থেকে এই কোর্সটার ইন্ট্রোডাকশন হলো। যেমন ইকোনমিক্স পড়তে গেলে আমাদের অবশ্যই জানতে হয় যে অ্যাডাম স্মিথ কোন বেসিসে আসলে হচ্ছে গিয়ে এই আমাদের হচ্ছে গিয়ে এই ইয়াটা দিল, মানে ইকোনমিক্স স্টার্ট করলো, এই এই কনসেপ্টটা আসলো। তো এখান থেকে আসলে আমরা কিন্তু যেতে মানে এখান থেকে আসলে কিন্তু আমাদের যেটা হয় যে আমরা এখান থেকে আহ এই তো আছে রিলেশনশিপ বিটুইন স্টেট এন্ড ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আমরা একটু বইয়ে চলে যাই। আমি যে বইটা ওপেন করলাম, তো এটা হচ্ছে গিয়ে আমরা এই যে বলছিলাম যে গুগল বুকে আপনাদের এটা শেয়ার করেছিলাম, এটা তো পারচেস করতে হবে, পুরোটা ফ্রি নাই, এই জন্য আমি বলেছি যে পুরোটা নাই। তো এখানে আমি এখন যে চ্যাপ্টারটা আসলে ফলো করছি সেটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ বিটুইন স্টেট এন্ড ইন্ডিভিজুয়াল। আহা, অনেক বেশি নিচে নেমে গেছে, আমি আবার যাই। আমি 9 নাম্বার চ্যাপ্টারে আছি। তো এইটার প্রথম দিকে যে আমার যতটুকু দরকার সবগুলোই হচ্ছে গিয়ে এখানে আছে। যিনি বললেন যে বইটা ওপেন হয় না, বইটা অ্যাকচুয়ালি ডাউনলোড করা যায় না, কিন্তু আপনি লিঙ্কটা ক্লিক করলে এখানে আপনি ওপেন করতে পারবেন। এবং এটা আরো অনেক কম ছিল, এখন দেখতেছি যে অনেকগুলো চ্যাপ্টার ওপেন করে দিয়েছে। যেমন মাঝখানে এই যে ন্যাশনালিজম, সভরিনিটি, এই চ্যাপ্টার গুলো ছিলই না, এই যে অরিজিন অফ দ্য স্টেটও ছিল না, এই জন্য এগুলোর পিডিএফ করে নিয়েছিলাম আমি। এই যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, এই যে দেখেন 4টা যে থিওরি বললাম, সেই 4টা থিওরি কিন্তু এখানে আছে, ফোর্স থিওরি আর এই যে মানে প্যাটার্ন, এই থিওরিটাকে আমরা আসলে প্রুভেন ধরি না, এই জন্য আমরা 4টা থিওরি বলি। তো এই 4টা থিওরির মধ্যে এই যে ফার্স্ট থিওরি এন্ড ফিফথ থিওরি আমরা কিন্তু এই দুটো পড়ে আসি। এই যে চ্যাপ্টার 4 যেটা বলছিলাম যে অরিজিন অফ স্টেট, এটাও কিন্তু দেওয়া আছে এখানে, এবং পেজ সবগুলোই মোটামুটি অ্যাভেলেবল, এখান থেকে পড়লেই আপনি পেয়ে যাবেন। তো তারপরেও যেগুলো নাই আমার কাছে, যেগুলো পিডিএফ ফাইল আছে আমি সেগুলো তো দিচ্ছি। তো আমরা এখন আসলে ফলো করছি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7, সরি চ্যাপ্টার 9। চ্যাপ্টার 7টা কেন বলি, চ্যাপ্টার 7 কিসের চ্যাপ্টার একটু দেখে আসি তো। ন্যাশনালিজমের উপরে দেখতে পারি, ন্যাশনালিজমটা হচ্ছে এই যে কিভাবে আমাদের মধ্যে দেশাত্মবোধের উৎপত্তি হলো সেটা। তো আমরা এখন যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 9, ইটস অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন স্টেট এন্ড ইন্ডিভিজুয়াল। আচ্ছা, তো প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়লাম দেখেন সেটা হচ্ছে গিয়ে আমরা যে সাবজেক্টটা পড়ছি এটা কোর বিষয়গুলো নিয়ে বললো, যে পলিটিক্যাল সায়েন্স কি এটা কি। তারপরে দেখেন আমরা কনসেপ্টে আসলাম হচ্ছে গিয়ে স্টেটে। আমি বলেছিলাম যে আমরা স্টেপ বাই স্টেপে আসবো, যে আমরা যেই ব্যবস্থাটাতে আছে এটাকেই তো আমরা স্টেট বলছি। তো এই স্টেটটা কি, এর এলিমেন্ট গুলো কি, এবং কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্টটা আসছে, দ্যাট ইজ অরিজিন অফ স্টেট, আমরা সেটা পড়লাম। এরপরে চলে যাবো যে আপনি কি, আপনি একজন ইন্ডিভিজুয়াল স্পেসিফিকলি বলতে পারেন। যদি আরো বলতে চান তাহলে বলবেন যে না ম্যাডাম আমি হচ্ছেন গিয়ে একটা দেশের সিটিজেন। তো একটা দেশের সিটিজেন হিসেবে সেই স্টেটের কাছে আপনি কি এক্সপেক্ট করেন, আপনি বাংলাদেশের সিটিজেন, আপনার এক্সপেকটেশন কি বাংলাদেশের কাছে? নাগরিক সুবিধা। আপনি কিছু সুবিধা পেতে চান।
আচ্ছা, রিফাত বলেন তো, রিফাত ফাতিমা, আপনি বাংলাদেশ থেকে কি কি ধরনের সুবিধা পেতে চান? বাংলাদেশ সরকার, বাংলাদেশের কাছ থেকে, সরকারটা তো বললে ভুল হবে, বাংলাদেশের কাছ থেকে কি কি ধরনের সুবিধা পেতে চান? নাগরিক সুবিধা। নাগরিক সুবিধা বলতে আমি আচ্ছা, নাগরিক সুবিধা বলতে আপনি কি বুঝেন সেটাই বলেন তাহলে। নাগরিক সুবিধাটা কি? নাম, শিক্ষা, তারপরে চিকিৎসা, এগুলা। আচ্ছা, সিম্পলি আমরা আরেকটা জায়গায়, আমি এই যে এখনই এটা ভুল বলছিলাম, দেখেন আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে স্টেট এন্ড গভর্নমেন্ট বলতে আমরা সেম থিং বুঝি। রাষ্ট্র আর সরকার এক না। সরকার কি রাষ্ট্রের একটা উপাদান না? আমরা এটা দেখে আসলাম না যে স্টেটের একটা উপাদান, 4টা উপাদান আছে। একটা হচ্ছে গিয়ে পপুলেশন, টেরিটরি, দেন যে এলিমেন্ট সেটাকে আমরা বলছি হচ্ছে কি গভর্নমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট এন্ড স্টেট কিন্তু সেম জিনিস না। তো আমি প্রথমেই বলছিলাম যে আমি যেটা স্টেটে থাকবো, তাহলে সেই স্টেটের কাছ থেকে, আজকে যেটা বলতে চাচ্ছি যে সেই স্টেটের কাছ থেকে আমরা কিছু আশা করি যে আমি কেন এই স্টেটে, যেমন বাংলাদেশে আমি কেন থাকবো, তার মানে কি আমি কিছু বেনিফিটস পাবো। যে বেনিফিটস গুলো অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করি, দোজ আর আওয়ার রাইটস। এখন বলা যেতে পারে যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অর অ্যাজ এ সিটিজেন অফ এ কান্ট্রি, এটা আমাদের আসলে বাই বার্থ আমাদের কিছু এক্সপেকটেশন থাকে যে আমরা এই জিনিসগুলো এনজয় করে আসবো আমার স্টেট থেকে। সেখান থেকে আমরা আসলে হচ্ছে গিয়ে এই কনসেপ্টটাতে আসছি। আমি এটাকে ফুল স্ক্রিন করলাম, দেখেন এটা গুগল বুকসে যে এটা ফুল স্ক্রিনও করা আছে, যতটুকু অ্যাভেলেবেল আমরা এটা দেখতে পাবো। সো আমরা এই চ্যাপ্টারটাতে চলে যাবো। এটার জন্য আমার পিডিএফ থাকবে, আমি আজকে পিডিএফ না সরি, এটার জন্য একটা পাওয়ার পয়েন্ট স্লাইড থাকবে, ওটা আমি শেয়ার করব। সো এই চ্যাপ্টারে আসলে আমরা দেখবো যে অ্যাজ এ সিটিজেন অর অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আর আপনি যেভাবে বলেন না কেন যে আপনি একটা কান্ট্রির সাবঅর্ডিনেট বা একটা কান্ট্রিতে আপনি বিলং করছেন, সেক্ষেত্রে আপনি কি ধরনের সুযোগ সুবিধা ওখান থেকে, ওই জায়গাটা থেকে পাবেন সেটা বলবো, সেটা সম্পর্কে জানবো। এবং যখন সুযোগ সুবিধা পাবেন, আপনাকে কিছু, সেই রাষ্ট্রের প্রতি আপনার কিছু দায়িত্বও চলে আসে, ডিউটিস। সেটা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। তো এই চ্যাপ্টারটা খুব মজা। এটা চ্যাপ্টারটা পড়ার পর আপনি বুঝতে পারবেন যে কেন ভোট দেওয়া আপনার একটা অধিকার, বা আপনার ভোট যদি কেউ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন, সবই জানবো। তো প্রথমে আমরা রাইটস সম্পর্কে খুব ক্লিয়ারলি জানবো। তারপরে আমরা এখানে কতগুলো মানে আমাদের যে মিসকনসেপশন আছে, তো সেখান থেকে আসলে আমরা দেখবো যে রাইটস অ্যাকচুয়ালি ক্রিয়েটেড অন সোসাইটি। আমরা যদি সোসাইটিতে না থাকি তাহলে রাইট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হয় না। তারপরে দেয়ার আর সাম সিগনিফিকেন্ট ইস্যুস অ্যাবাউট রাইটস। রাইটস এর কিছু সিগনিফিকেন্ট ইস্যু, মানে যেটাকে বলা যায় যে ইনফরমেশন আছে বা ইনফরমেশন অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স, উইদাউট দেম আমি আসলে সবকিছুকে রাইটস বলতে পারবো না। সেটাতে যাব। তারপরে হচ্ছে কি উই উইল গো ফর দ্য ক্লাসিফিকেশন অফ রাইটস। আমরা দেখবো যে রাইটসটাকেও কিন্তু আমরা ক্লাসিফাইড করতে পারছি, কয়েকটা ভাগে রাইটসকে আমরা ভাগ করব, এবং প্রত্যেকটা রাইটস আমরা আসলে এনজয় করি। তো সেটাতে চলে যাই, আজকে আমরা যেটা পড়বো। তো আমরা প্রথমে আসি রাইটসটা কি। আমাকে যদি সরাসরি বলতে বলেন তাহলে আমি বলবো যে রাইটস ইজ আ কাইন্ড অফ থিং, রাইটস ইজ আওয়ার বেসিক, আমি এইভাবে বলবো। তো বইয়ে এটা আসলে বলেছে যে রাইটস ইজ অ্যাকচুয়ালি প্রাইমারি ওয়ান্টস অফ লাইফ, অর্থাৎ যেগুলো ছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না সেটাকে আমি রাইটস বলে থাকছি। সে ফর এক্সাম্পল দেখেন আপনি ধরেন আমাদের একটা রাইটস আছে, রাইটস টু লিভ। এখন দেখেন আমাকে যদি বেঁচে থাকার অধিকারই না দেয়, আমি তো বেঁচেই থাকতে পারবো না। বা আর একটা রাইটস আছে, রাইটস টু এডুকেশন। আমি যদি শিক্ষা, বা রাইটস টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ না করতে পারলে আমি আর্ন করতে পারবো না, আর্ন না করতে পারলে আমি আমার ফুড বা আদার বেসিক নিডস ফুলফিল করতে পারবো না। তো আমি যে রাইটস গুলো নিয়ে কথা বলবো, দেখা যাবে যে রাইটস গুলো মোর এন্ড লেস আমাদের হচ্ছে গিয়ে আহ আমাদের যে প্রাইমারি ওয়ান্টস, অর্থাৎ একদম একটা সোসাইটিতে যদি সার্ভাইভ করে থাকতে চাই, তাহলে তার সাথে আসলে আমরা এই কনসেপ্টটাতে অর্থাৎ আমাদের অধিকারগুলো আমাদের একদম বেঁচে থাকার শর্ত, যে প্রায়র যে কন্ডিশন গুলো আছে সেটার সাথে রিলেটেড। আচ্ছা, সো কি বলছে যে ডেফিনেশনটা এরকম যে রাইটস আর দোজ কন্ডিশন অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ এ ম্যান ক্যান নট বি অ্যাট হিজ বেস্ট অর গিভেন অফ হিজ বেস্ট। এত কঠিন কন্ডিশনে না যাই, মানে এত কঠিন ডেফিনেশনে না যাই, আমাকে যদি সিম্পলি বলা হয় তাহলে আমি এভাবে বলবো যে রাইটস আর দোজ কন্ডিশন উইদাউট দেম এ ম্যান ক্যান নট সার্ভাইভ ইন এ সোসাইটি। ওগুলো ছাড়া আমি একটা সমাজ ব্যবস্থায়
বা একটা রাষ্ট্র ব্যবস্থায় আমি আসলে সার্ভাইভ করতে পারবো না, সেটাকে আমি হচ্ছে গিয়ে রাইটস বলে থাকছি। এবং এটাকে আমরা আমাদের বলতে পারি যে ইটস আওয়ার বেসিক নিড, দ্যাট মিনস ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, এগুলোর সাথে এই রাইটসটা রিলেটেড হবে। And more and less it's comparable with the common goods. Common goods means these goods are non-excludable but rival in consumption. মানে এই কমন গুড বলে একটা কনসেপ্ট আছে, আমরা ইকোনমিক্স এটা পড়ার কথা। তো এই ধরনের গুডের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, রাইটের কনসেপ্টটাকে এই কমন গুডের সাথে কম্পেয়ার করতে পারি। কমন গুডটাকে বলছে যে ইটস নন এক্সক্লুডেবল, মানে এটা আপনিও এনজয় করতে পারেন, আমিও এনজয় করতে পারি, আমি এখানে আপনাকে বাধা দিতে পারবো না। বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন। রাইভালিটি এখানে বলতে বোঝাচ্ছে যে অন্যের কনজাম্পশন আমার কনজাম্পশনে হ্যাম্পার করতে পারে, অন্যের কনজাম্পশনের কারণে আমার কনজাম্পশনের প্রবাবিলিটি কমে যেতে পারে, এটাকে বলা হচ্ছে গিয়ে রাইভাল ইন কনজাম্পশন। সো রাইটসটাকে যদি আমি কমন গুডস এর সাথে কম্পেয়ার করে থাকি, সেক্ষেত্রে যেটা হবে যে যেমন ধরেন আপনার একটা রাইটস আছে, রাইট টু বি ইলেক্টেড। এখন এইটা আপনারও রাইট, আমারও রাইট, অর্থাৎ আপনি চাইলেই আপনি নির্বাচনে দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে আপনি হচ্ছেন গিয়ে যদি আপনি ম্যাক্সিমাম ভোট পান আপনি অবভিয়াসলি ক্ষমতায় সেট আপ করতে পারেন। এখন রাইট টু বি ইলেক্টেড এটার সাথে দেখেন ইটস রাইভাল ইন কনজাম্পশন। রাইভাল ইন কনজাম্পশন ইন দ্যাট সেন্স, ধরেন ওখানে পজিশনই আছে 10টা, তো যে 10 জন আগে যাবে সেই 10 জনই কিন্তু ওটা এনজয় করবে। বা ধরেন টু গেট ভ্যাকসিন ইটস আওয়ার রাইট, এখন এই একটা প্যান্ডেমিক চলছে, এখানে আমাদের রাইট হচ্ছে কি ভ্যাকসিন পাওয়ার বিষয়। এখন ভ্যাকসিনটা কি কমন গুড না? দেখেন তো, যে আপনিও পাওয়ার অধিকার রাখেন, আমিও পাওয়ার অধিকার রাখি, মানে ইটস নন এক্সক্লুডেবল। অর্থাৎ আমি চাইলেই বলতে পারি না যে সজীব আপনি ভ্যাকসিন নিতে পারবেন না, বা রিফাত আপনি ভ্যাকসিন নিতে পারবেন না, আপনাকে আমি এক্সক্লুড করে ফেলছি। কিন্তু রাইভাল ইন কনজাম্পশন, অর্থাৎ আগে যদি ফাতিমা হচ্ছেন গিয়ে আপনার কি রেজিস্ট্রেশন করে, তাহলে উনি আগে ভ্যাকসিন পাবে, আমি পরে রেজিস্ট্রেশন করলে আমি পরে ভ্যাকসিন পাবো। এখানে কিন্তু রাইভালিটি অর্থাৎ প্রতিযোগিতার একটা বিষয় চলে আসছে। ঠিক একেবারে রাইটস এর বিষয়টা অনেকটা এরকম, যে রাইটস গুলো যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো দেখা যাবে কমন গুড এর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো, যে আমি কাউকে এটাকে কনজিউম করার ব্যাপারে এক্সক্লুড করতে পারবো না, মানে সরাতে পারবো না, মানে সবাই এটা কনজিউম করতে পারে, বাট যে আগে যাবে তার কনজাম্পশনের কারণে আমার কনজাম্পশন হ্যাম্পার হবে, এরকম। সো আরো একটা বিষয় যেটাকে মনে রাখতে হবে যে রাইটস অলওয়েজ created on the society. Without society there is no rights, and rights actually recognized by more specifically I can say rights actually recognized by the society, and actually every rights and some corresponding obligation and duty, মানে আমি যে রাইটসটাকে এনজয় করছি এটার এগেনস্টে আবার আমার উপরে কিন্তু কিছু কাজ চলে আসে বা আমার উপরে কিছু রেসপন্সিবিলিটি চলে আসে, এই জিনিসটা কিন্তু আসবে, পরবর্তীতে আমরা এটা দেখবো। সো এটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস টেস্টে থাকবে, দ্যাট সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস। এটা আমরা নেক্সট ক্লাসে আর একটু প্রপারলি এক্সপ্লেইন করব। আমি এখানে জাস্ট পয়েন্ট গুলো লিখেছি, আমি তো বইটা দেখালাম যে গুগল বুকস আপনাদের সাথে একটা শেয়ার করেছি, গুগল বুকসে আবার এই সিগনিফিকেন্ট ইস্যুস গুলো কিন্তু প্রত্যেকটা এক্সপ্লেইন করা আছে, এই যে এখানে জাস্ট আমি পয়েন্টটা নিয়েছি, কি পয়েন্টটা। বাট দেখেন আমি জাস্ট বলছি রাইটস অ্যারাইজেস ইন সোসাইটি, সাপোজ এটা তো আমরা বুঝতেই পারছি যে রাইটসটা সোসাইটিতে অ্যারাইজ হয়, বাট এখানে বলছে রাইটস অ্যারাইজেস ইন সোসাইটি, দে আর দ্য রেজাল্ট অফ they are the result of social nature of man. Without society there cannot be no rights, এই যে এখানে কিন্তু এক্সপ্লেনেশন গুলো আছে, তো আমরা এগুলা বইয়ে পাবো। তো আজকে এতটুকু পর্যন্তই। if you have any question regarding today's class you can ask me. ম্যাম আমাদের সিটিতে কয়টা কোশ্চেন থাকবে? আমি হচ্ছে গিয়ে একটা ব্রড কোশ্চেন করব আর দুইটা হচ্ছে ছোট 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 ছোট, মানে লাইক ছোট একটা প্যাসেজে লিখে শেষ করতে পারবেন এরকম। ও আচ্ছা ম্যাম, দুইটা আর তিনটা আর কি, একটা ব্রড দুইটা ছোট কোশ্চেন থাকবে। ব্রড কোশ্চেনে হয়তো আমি একটা অপশন দিব আর ছোট কোশ্চেন গুলোতে অপশন থাকবে না, আর আপনাদের যেহেতু ক্লাস সাইজ ছোট এই জন্য একটা ওয়ান সেটই কোশ্চেন হবে, আদারওয়াইজ আমি টু সেট কোশ্চেন করব। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর কোশ্চেন মানে এক্সামটা হবে, আমি একটা ওয়ার্ড ফাইল আপলোড করে দিব, যে আপনারা যেভাবে কমফোর্ট, কারণ গুগল ফর্মে নিলে অনেকেই গুগল ফর্মে পুরো প্রপারলি সাবমিট করতে পারেন না, তো আমি দেখা যাবে যে একটা ওয়ার্ড ফাইল আপলোড করে দিব, ওয়ার্ড ফাইলটা
সাবমিট ওয়ার্ড ফাইলের ওটা দেখে ওখান থেকে হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করে দিলেই হলো। এখন এখানে আমি কোন বেসিস আসলে আপনাকে অ্যাসেস করব, সেখানে একটা বেসিস আসে হচ্ছে গিয়ে আপনাদের যেটা আমি বলবো যে প্লাগারিজম চেক। আমি এটা খুব রেগুলার বেসিসে করি। সো বলবো যে কনসেপচুয়াল অ্যান্সারে যান, কনসেপচুয়ালি যদি লিখতে পারেন ইউ উইল গেট দ্য মার্কস, ওকে ম্যাম। ভালো মার্কস পাবেন। কনসেপচুয়াল বলতে বুঝেন নিজে থেকে লেখা, নিজের মতো করে যেটা বুঝেছেন সেভাবে লেখা। জি ম্যাম। ম্যাম হ্যান্ড রিটেন থাকবে নাকি ম্যাম ওই যে ইটস আপ টু ইউ, আপনার যদি মনে হয় যে হ্যান্ড রিটেন দিব আমি নিব, ইভেন ওয়ার্ড ফাইলে যদি দিতে চান বা ডক ফাইলেও যদি দিতে চান আমি অ্যাকসেপ্ট করবো। ওকে ম্যাম। আচ্ছা, আরিফ কোন কোশ্চেন আছে? আরিফ আনমিউট করেছিলেন। ম্যাম হুম। এক্সামটা কবে হবে? এক্সাম নিব হচ্ছে নেক্সট মানে থার্সডে, আজকে হচ্ছে 30 তারিখ তো এক্সামটা নিব হচ্ছে গিয়ে 30 দাঁড়া একটু দেখে বলি 4 তারিখ। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর একটা কথা সেটা হচ্ছে আমি ক্লাস টেস্ট দুইটা নিব, আর একটা ক্লাস টেস্ট অ্যাডজাস্ট করে আসবো হচ্ছে আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকে, প্লাস আপনাদের যে গ্রুপ অ্যাক্টিভিটিস যেটা মানে গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা, সেটার মার্কস আমি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকে অ্যাডজাস্ট করবো। সো নেক্সট ক্লাসে আমাদের একটা ইনস্ট্যান্ট একটা ওয়ার্ক দিব, সেটা হচ্ছে গিয়ে যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যাবে, তো ওইটাতে যাতে আমরা মিস না করি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।